কি বলতো, মাথায় আসলে 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে তো। প্রচন্ড সিনেমা, মানে লাস্ট সিনটা তো বটেই, ক্যাপ্টেন ওই লাফিয়ে। বিভিন্ন লোক বিভিন্ন সময় এবং এখনো এই প্রশ্ন তো তুলেই যান যে তাহলে ভারত কোনটা। মানে আমরা প্রথমে ভাবলাম, তারপরে আমরা ধার্মিক হয়ে গেলাম উত্তরগুলো না পেয়ে, নাকি ধর্মটা আমাদেরকে বললো যে এই যে আমি প্রশ্ন করব এবং তার উত্তর খুঁজবো, কিভাবে খুঁজবো? এবার এখান থেকেই তো একটা বড় পার্ট ঢোকে, সেটা হচ্ছে তন্ত্র সাধনা। তোর কি ভিউ লাগবে? আমরা তো ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং মোমবাতি হাতে রাস্তায় বাঙালির মতন সক্ষম এবং প্রতিবাদী। নমস্কার, ওয়েলকাম টু দ্য 13th এপিসোড অফ সোল কানেকশন আড্ডা। আজকে সোমবার, কালকে 3টে ভালো ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে। সেটা হচ্ছে ইন্ডিয়া T20-তে একটা ম্যাচ জিতে নিয়েছে ছেলেরা। সেকেন্ড, আমার মাইকটা ঠিক হয়ে গেছে। আর থার্ডটা, ইন্ডিয়া ওমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। প্রথমটা অত ইম্পর্টেন্ট ঘটনা না, তাও আর কি। হ্যাঁ, মানে প্রথমটা, মানে 3টের মধ্যে ফার্স্ট এরটা তো হলোই না, সেকেন্ড এরটা অস্ট্রেলিয়া জিতলো, থার্ড এরটা আমরা একটু জিতে গেলাম। কিন্তু বাট 30 কোটি লোকজন একসাথে খেলা দেখছিল কালকের দিনটা। বিউটিফুল। প্রথম বাঙালি বিশ্বকাপ জয়ী, নাম মিথিলা রিচা ঘোষ, শিলিগুড়ির মেয়ে। ওকে শিবশঙ্কর পালের স্টুডেন্ট নাকি ও? শিবশঙ্কর পাল আমাদের বলার ছিল কুচবিহারের ওই দিককার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। উত্তরবঙ্গটা না থাকলে কি হতো বাংলার, কি জানি, আমি জানি না। মানে আমি সত্যি, কেমন লাগলো বলো, খেলার এক্সপিরিয়েন্স বলো। না, ইটস সারিয়াল, মানে একদম এত ভালো, মানে ভালো বললে পারে না। 83-তে আমরা দেখিনি, যেই সময় ভারতবর্ষের ক্রিকেট একটা অন্য জায়গায় চলে গেল। আমার মনে হয় উমেন্স ক্রিকেটে সেই জায়গাটা, শুধু উমেন্স ক্রিকেট নয়, মানে আজকের দিনে আমার যেটা সবচেয়ে ইমোশনাল লাগলো, যেই বাচ্চা মেয়েগুলো হয়তো খেলতে ইচ্ছে করছে, বাড়িতে বলার সাহস পেত না, এখন কিন্তু বাড়িতে বাবা মাকে আজকের থেকে বলতে পারবে যে আমাকে ক্রিকেট কোচিংয়ে ভর্তি করে দাও, আমি ক্রিকেট খেলবো। কেঁদেছি, মানে কান্না পায়টাইনি, আমি কেঁদেছি। আমার এত আনন্দ হয়েছে, কারণ আমি এশিয়া কাপ থেকে ওমেন্স ক্রিকেট দেখা শুরু করি এবং আমি দেখে অবাক হয়ে যাই যে আমি এতদিন এই ক্রিকেটটা দেখতাম না, কারণ এরা দারুণ খেলে। মানে দ্য টিম, এই মুহূর্তে যে টিমটা আছে, মানে স্মৃতি মান্দানার কথা তো বাদই দিলাম, সেটা তো ও তো খুবই ভালো প্লেয়ার একজন, যা টাইমিং, যা টেকনিক, লেফট হ্যান্ডে ওরকম ড্রাইভ, ওরকম মানে কভার ড্রাইভ বিউটিফুল, মানে টাইমিং ফাইমিং। এদিকে তোর হরমনপ্রীত কৌর, মানে একটা কি বলবো, প্রপার লিডার, ঠিকঠাক লিডার। এদিকে রিচা ঘোষ, এদিকে তোর যে যার হয়ে গেল দীপ্তি, বোলিং রেণুকা কি ইকোনমিক, কালকেও স্পেলে কি ইকোনমিক, বোধহয় 2.3 বোধহয় ওর রেট। তারপরে আরেকটা মেয়ে, ওই যে শ্রীচরণী, খুব ভালো বোলার, বাপরে খুব। কালকে শেফালি, রাওয়ালের পায়ে চোটটা না লাগলে হয়তো, মানে কি অদ্ভুত না, মানে পুরো সিনেমাটিক কিন্তু ব্যাপারটা, প্রচন্ড সিনেমা। মানে লাস্ট সিনটা তো বটেই, ক্যাপ্টেন ওই লাফিয়ে, তার আগে কতগুলো ক্যাচ মিস। এবং আমি ওটাই বলছিলাম না একটু আগে, যে ওই দৌড়টা, ভিক্টরি দৌড়ের জন্য যেন ওকে ক্যাচটা দেওয়া হলো, নিয়ে দৌড়টা দিয়ে দিল গ্যালারির দিকে। ওফ, মানে প্রপার একটা স্ক্রিপ্ট লেখা। সবচেয়ে জেতার পরে আমার যেটা মনে হচ্ছিল যে দেখ, ওয়ার্ল্ড কাপ জেতার পরে সব টিমই কাঁদে, একদমই একদম। হ্যাঁ, সেটা অস্ট্রেলিয়া হয়তো শুধু কাঁদে না, জিতে জিতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু জেনারেলি এরকম একটা পাওয়ার পরে কিন্তু এদেরটা কিন্তু আলাদা সম্পূর্ণ। কারণ প্রত্যেকটা মেয়ে যারা খেলেছে ওই টিমে, বা যারা রিজার্ভেও বসেছিল, প্রত্যেকের স্ট্রাগলটা ভাব, প্রথম দিন থেকে যে আমি ক্রিকেট খেলবো বলার পর থেকে স্ট্রাগলটা শুরু হয়েছে। স্মৃতিকে তো ওর বাবাই ক্রিকেট খেলানোর জন্য, বা দাদা আর ও দুজনেই খেলতো হয়তো আরো, কিন্তু মানে মেজরিটি মানে 90% আমি ক্রিকেট খেলবো এটা বলাটাই হচ্ছে প্রথম চাপ, সেখান থেকে শুরু হয়েছে ওদের। কেউ ভরসা করেনি কিছু করেনি। এবং গতকালকের আগে, মানে বা সেমিফাইনালটার আগে সেভাবে তো এত লোক দেখতেও আসতো না ক্রিকেট। ওরা যখন ওই যে বলছে লাস্ট মোমেন্টে যে এত লোক এসছে আমাদের, আর ওটা অনেস্টিটা দেখা যাচ্ছে, মানে প্রচন্ড আনন্দিত একটা জায়গা থেকে, কি ভালো লাগছে। এত মানে একটা হাউসফুল স্টেডিয়াম, পুরো ভাই মিলে চিয়ার করে, আর ওরকম
মানে বিউটিফুল দিস ইজ লাইক মানে একটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো আমার, মানে পুরো থ্রু আউট। আমি এশিয়া কাপ থেকে দেখা শুরু করেছি, এশিয়া কাপের যে জেতাগুলো সেগুলো দারুণ লাগছিল আমার। ফাইনালে হেরে গেল শ্রীলঙ্কার কাছে, ওইখান থেকে দেখা শুরু করেছি এবং তারপর তো ওয়ার্ল্ড কাপটা আমি পুরোটাই দেখেছি। প্রথম দিকের সবচেয়ে বড় কথা হলো প্রথম দিকের যা অবস্থা ছিল সেখান থেকে কামব্যাকটাও দুর্দান্ত, কারণ হেরেছে তো 3টে ম্যাচ, সাউথ আফ্রিকার সাথে তো হেরেছে। হ্যাঁ, সাউথ আফ্রিকার সঙ্গে হারা ম্যাচটাও কিন্তু মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা হার ছিল। মানে কি তখন না, মানে আমারও মনে হচ্ছিল কি এবার হলো না নাকি, মানে পারলো না। তারপর না হঠাৎ করে দেখতে পারলাম টিমটার মধ্যে একটা ব্যাক। সেমিফাইনালটা তো মানে ওই রান চেস, বাপরে অদ্ভুত এক্সপিরিয়েন্স সত্যি। করে উঠতে পারবো তো আজকে মনে হচ্ছে না, বেঁচে থাকলে পুরোটা দূরে পডকাস্টের মাঝখানে। হ্যাঁ, ভিউ প্রচুর হবে যদি এটা হয়ে যায়। না, একটা ভালো এটাতে আমি দেখেছি যে ওর মতো কথা বলছে ফট করে আমাদের রিয়াকশন, আমি তখন বুঝতে পারি ও আচ্ছা এটা কেসে পরে আমাদের রিয়াকশন গুলো চলে আসে। হ্যাঁ, আরে প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রচন্ড। এই এসি কালকে রাত্রে এসিটা জাস্ট এখন গলার মধ্যে মনে হচ্ছে। ওই যে লাস্ট এপিসোডে শীতকাল নিয়ে নস্টালজিক হয়েছিল, আর খুব বাজে একটা ওয়েদারটাও খুব বাজে, ওই সিজন চেঞ্জ। হ্যাঁ, না গরম, মানে এসিটাও বন্ধ করা যাচ্ছে না। সিজন চেঞ্জটা আমার জন্য আবার মাঝে মাঝেই হয়, এটাই প্রবলেম। না মোটামুটি আমিও তো ছোটবেলা থেকেই যখনই সর্দি কাশি হয় তখনই নাকি সিজন চেঞ্জ। বাঙালিতে কিন্তু সবসময় 12 মাসে, আমার তো 12 মাসই সিজন চেঞ্জ হচ্ছে। কালকে রাত্রে আমার প্রচন্ড আনন্দ হয়েছে, তো তারপরে ঘুমিয়েছি রাত্রি 3:30 না 4টের সময় বোধহয়। আমি দেখছি মানে আমার হাত পা মাথা চোখ নাক সব ঠান্ডা, মানে কিরকম একটা। কালকে অ্যাকচুয়ালি প্রথম দিকে গরম লাগছিল, 25-এ চালিয়েছি। জেনারেলি আমি 27-এ চালাই, বাইরের ওয়েদার 30। হ্যাঁ 27-এ চালাই, 27-এ সুন্দর থাকে, অসুবিধা নেই, একটা বেসিক কমফোর্ট থাকে। কালকে 25-এ ব্যাস শেষ। আমি কম্বল গায়ে দাও তো, মানে কম্বল গায়ে দিয়ে 25। তোমার কিরকম মানে ফেভারিট টেম্পারেচার এসি? 22। বাবা, তোর ঘরটা বড়? আমার ঘরটা বড় না, আমার নিজের রুমে আমি 22-এই রাখি। 22 কম্বল? কাজ করার সময় কে কম্বল গায়ে দেয়? 22-এ তুমি টিকে যাও কন্টিনিউয়াসলি? বাপরে, আমি তো পাগল হয়ে যাবো। 22টা খুবই চাপের আর কি। যদিও শীত, কোচবিহারে তো ঠান্ডা পড়ে। কি বলতো, মাথায় আসলে 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে তো। কোনদিন কঙ্কাল ফঙ্কাল দেখা যায়, যেমন দেখা যেত 1000 ভোল্টের। হ্যাঁ, যাকে কালকে একটা দারুণ একটা ব্যাপার হলো। এবং আমার মনে হয় ফিল্ডিং, হ্যাঁ দেখ ফিল্ডিংটা আমি বলছি, তাও কালকে ফিল্ডিং এর দারুণ। কালকে রান আউটটা দেখ, রান আউটটা দুর্দান্ত ছিল, ডাইরেক্ট থ্রো তো, ডিরেক্ট হিট। আরে সাউথ আফ্রিকার ক্যাপ্টেনটা ব্যাট করে বাপরে বাপ। মাঝখানে মনে হচ্ছিল কিন্তু যে যখন 50 বলে 80 মতো লাগে, এদিকে গেলে আর ওই ক্যাচটা হাতে ধরে, ভাই এটা ধরে, এইটা হচ্ছে পুরো শ্রীশান্তের ক্যাচটা 2007, মিসবাউল হকের টাকটা, ওই ক্যাচটা মিস করলে আর বেঁচে ফিরতো না। না একদম তাই। না পয়েন্টটা হলো দেখ, ফিল্ডিং নিয়ে সব টিমের একটা প্রবলেম আছে মেয়েদের ক্রিকেটে। হ্যাঁ, এটা সব ক্ষেত্রে আছে। দেখলাম খুব ক্যাচ মিস করা। জেমিমার যে বড় ইনিংসটাতে 3টে ক্যাচ মিস, 3বার ওকে ড্রপ করেছে। একবার তো উইকেট কিপার অত বড় গ্লাভস নিয়ে, ভাগ্যিস না। কি বল, আমরা তো টিভিতে দেখি, এবার খেলার সময় মানে ধর মেন্স ক্রিকেটে যেই ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টটা ওরা পায় টু গেট টু দ্যাট ফিটনেস, হ্যাঁ সেটা তো এরা পায়নি এতদিন। শুরু হয়েছে জাস্ট পাওয়া শুরু হয়েছে। আরেকটা গল্প আছে কিন্তু সেখানে এর মধ্যে, সেটা হলো অমল মজুমদার। এটাও কিন্তু একটা দারুণ স্টোরি। মানে অ্যাকচুয়ালি কিন্তু কালকে ভাব, তুই কালকে ওই যে যখন ওই তুই বলছিলি বোধহয় যখন ওই ক্যাচটা ধরলো, পুরো আমি তো মানে পেছনে শাহরুখ খান টাক করে মানে একদম না। অমল মজুমদারের মনে আছে যখন সচিন ডেবিউ করে, সেই স্পোর্টসটারও আমার পড়েছি, আমার মনে আছে। এবং তখন কিন্তু লেখা হচ্ছে যে রমাকান্ত আচরেকরের ফেভারিট স্টুডেন্ট এই 3 জনের মধ্যে হচ্ছে বিনোদ কাম্বলি, সচিন তেন্ডুলকর আর তার সাথে অমল মজুমদার। এবং অমল মজুমদারকে রমাকান্ত আচরেকর নিজে বলতেন টেকনিক্যালি বেটার। হ্যাঁ, ওকে নিয়ে প্রচুর কথা মানে ওই সময় অনেক কথা শোনা গেছিল। হ্যাঁ, যে এর পরে কিন্তু আসতে চলেছে, কিন্তু ফাইনালি হলো না, এলো না টিমে। না, অথচ তার কামব্যাকটা ভাব,
কামব্যাক, সত্যিই কামব্যাক আর কি। মানে সবার জন্য না, এইটাতে না খুব মানে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে সবার জন্য না একটা করে গল্প লেখা আছে। একটা দিন আসবে। শেফালি ভার্মা, ভাব তুই মাঝখানে ও তো দেখছিল বাড়িতে, হ্যাঁ আমি বাড়িতে বসে টিভিতে দেখছিল, দেন ওকে এবার সবাই দেখছে, কমেন্টেটর গুলো বলেও গল্পগুলো কি অদ্ভুত ভাবে। কালকে আরেকটা জিনিস আমার দারুণ লেগেছে, সেটা হলো দেখ ঝুলন গোস্বামী, মিতালি রাজ, এদের তো কন্ট্রিবিউশন ইন্ডিয়ান এই উইমেন্স ক্রিকেটে বিরাট। তার ওদের হাতে যখন ট্রফিটা দিয়েছে না, মিতালি রাজ মানে চোখে আর রাখতে পারছে না ইমোশনটা, অদ্ভুত ভালো লেগেছে, খুব সুন্দর। আমার মনে আছে মানে ওরা দুজন তো প্রেজেন্টার, ওরা কথা বলে যাচ্ছে প্রেজেন্ট করতে করতে, আর ভিক্টরি ল্যাপটা ধীরে ধীরে আসছে, আর যখনই কাছাকাছি এসে গেছে ওরা ম্যাক ফ্যাক ফেলে দিয়ে একদম, হ্যাঁ তো চশমা টশমা রাখতে পারছে না চোখ। আরে এটা তো সত্যিই তো ইমোশনাল, কারণ দেখ এত ইমোশনাল কেন, তার কারণ হলো আমরা যে মানে ওরা যে পৃথিবীটাতে বাস করে সেই পৃথিবীটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি। আমরা তো ছেলে হিসেবে জন্মেছি এই পেট্রিয়ার্ক সোসাইটিতে, এবং আমাদের সোসাইটি পেট্রিয়ার্ক, এটার মানে নতুন করে বলার কিছু নেই, এটা সবাই জানি আমরা। সেখানে এতটা স্ট্রাগলের পরে এত বড় একটা উইন, এটার ইমোশন থাকবে না? মানে এটার ইমোশনটা কোন লেভেলে বুঝতে পারছিস তুই? যে সব সময় অবহেলা, সবসময় তুই আর ক্রিকেট খেলে কি করবি, ঠিক আছে হচ্ছে মানে একদম চাকদের স্ক্রিপ্টটা পুরো। সেইখানে মানে কালকে দেখলাম ইয়ের আগে, প্রেজেন্টেশনের আগে, মানে ম্যাচ শুরু হওয়ার আগে প্রথমে বৃষ্টি হচ্ছিল, চিন্তাই হয়ে গেছিল ম্যাচটা কমে যাবে কিনা, তারপর কমেনি। ওখানে বাকি ইন্ডিয়ান মেল ক্রিকেটাররা ওদেরকে বেস্ট অফ লাক বলেছে সবাইকে। হ্যাঁ, তা আমার কি কোন সিনটার কথা মনে পড়ছিল বলতো? চাকদের একটা সিন ছিল না, সবাই মিলে এইভাবে, ও ইন্ডিয়ার, হ্যাঁ হকি স্টিক, হ্যাঁ ছেলেদের সাথে খেলা ছিল, হেরে গেছিল কিন্তু তবু ওরা, হ্যাঁ কারেক্ট, খুবই ইন্সপায়ারিং। রোহিত শর্মা ছিল সেসব, সচিন তেন্ডুলকারও ছিল, শেষ অব্দি ছিলেন না বোধহয়, চলে গেছিলেন না কে সচিন। ও রিচা ঘোষ সচিন তেন্ডুলকার দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে যে আমার তো মনে হচ্ছে মানে আলাদাই একটা বুঝতে পারছি। সচিন তেন্ডুলকার তো সবার জন্য একটা না, সবার জন্য ইন্সপিরেশন, আমাদের পুরো জেনারেশনটার জন্যই। এবং এই যে মানে কয়েকদিন আগেই আর একটা ওয়ানডে হলো সিডনিতে, যেখানে ওই আমরা 9 উইকেটে জিতলাম, রোহিত শর্মা, বিরাট কোহলি, কি অদ্ভুত গল্পের মতন লাগে। কিন্তু তাদেরকে নিয়ে এত কথা হচ্ছে, কন্টিনিউয়াসলি ট্রোল, যে ফিরে আসার দরকার ছিল না, একদম একটা দিন খেলে দিল। ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি খেলতেই পারছে না, লাস্টে খেলে দিল, লাস্টে একটাই। সত্যি মানে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান। হ্যাঁ 100%, এ নিয়ে কোনো সন্দেহই নেই। এরকম কোনো গল্প লেখা যায় না, এরকম কোনো স্ক্রিপ্ট লেখা যায় না। কালকের যে স্ক্রিপ্টটা ছিল না, সেই স্ক্রিপ্টটার মধ্যে সব ছিল, সমস্ত ড্রামা ছিল। অক্ষয় কুমার কিনে নেবে বোধহয়। অক্ষয় কুমার কিনবে না, কিন্তু অন্য কেউ মানাবে। অমল মজুমদার কাকে মানাবে না? শাহরুখ খান ছাড়া কাউকে আপাতত না, শাহরুখ খান আর করবে না এই ছবিটা। রাজকুমার রাও হবে না। যিশু সেনগুপ্ত নট আ ব্যাড চয়েস, ক্রিকেটটাও খেলতে পারে। যিশু সেনগুপ্ত কিন্তু ভালো লাগবে, এইটা নিয়ে সিনেমা হবেই। দিস ইজ হিস্টোরিক, মানে এইরকম জিনিস যে হতে পারে এই বিশ্বাসটা বোধহয় ভারতীয়রা করেনি। না, এই তো কিছুদিন আগে পর্যন্ত তো 8টার পরে বাইরে বেরোনো নিয়ে, মেয়েরা বেরোতে পারে কিনা সেটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করেছি। তো রাত 12টার পর ওটাও মানে ফেসবুকে লোকজন কিন্তু ধরে ফেলেছে, সবাইকে ধরে ফেলেছে, যারা জবে যা বলেছে। রাত্রি 10টার পর কি করছিল, বিশ্বকাপ জিততে গেছিল বলে সবার ছবি, গায়ে কাটা দিয়ে লেখাগুলো দেখে সত্যি মানে বিউটিফুল। তারপরে আর এটা আরেকটা দেখলাম, এটা তো আবার কন্ট্রোভার্সিয়াল, তাও আর কি, যে মমতা ব্যানার্জি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, উপরে লেখা যতই হোক মায়ের মন তো রাত করে বাড়ি ফিরবে। মায়ের বাবা, এটা কি কাটা যাবে? না থাক, কি আছে, মিম নিয়ে আলোচনা করছি আমরা, মিম রিঅ্যাকশনস। মানে এই এপিসোডটা হয়তো আপনারা দেখবেন শনিবার, ততদিনে হয়তো মোটামুটি একটু মানে ব্যাপারটা পড়ে যাবে, মাঝখানে অন্য কিছু বাই দা ওয়ে গ্রেট ইন দ্য শাড়ি গোছের কিছু একটা চলে আসবে। বাট তাও মানে আজকে আমরা খুবই এক্সাইটেড, মানে কালকে রাত্রেই জিতেছে,
আজকে আমরা এইটা নিয়েই চলছিল অনেকক্ষণ ধরে। এটা নিয়ে আলোচনা না করলে পরে তো আমি নিজেরা থাকতে পারছি না। হ্যাঁ, এটাই দারুণ কালকে আর মানে এতটা এক্সাইটেড আমরা আসলে যে আমরা না মানে এই ঢুকেই আমরা এই নিয়ে কথা বলছি, কালকে থেকে আমরা এই নিয়েই কথা বলে যাচ্ছি আমি। আর কালকে আমার সবচেয়ে ব্যাপার ছিল আমি পুরোটা একা দেখেছি, সুবিধা হয়েছে কাঁদতে, কোনো ইয়ে নেই। আর প্রচুর কেঁদেছি আমি কালকে, আমার খুব খুব মজা লেগেছে কাঁদতে, আর আনন্দে কান্না। এবং জেমিমার আগের দিনের যে জেতাটা সুইট মেটা, কি সুইট, জেমিমার যে স্ট্রাগলটা, ওটা সম্পর্ক এত সুন্দরভাবে হ্যাঁ এত ওপেনলি কথা বলেছে, নিজের অ্যাংজাইটি নিয়ে, নিজের অসুবিধা নিয়ে, ও ঠিক কোথায় চলে যাচ্ছিল, কি হচ্ছিল ওর সঙ্গে, এবং কতটা মিন করে এটা। মেয়েটা মানে ইয়েটা করার পরে বসে পড়েছিল কাঁদতে কাঁদতে। ইভেন ও যখন 100 করেছে ব্যাট তুলতে ভুলে গেছে, ব্যাট তুলতে ভুলে যায়নি, ও ব্যাট তোলাটা ওর কাছে ইম্পর্টেন্টই ছিল না, ওই পজিশন অব্দি তুলে নিয়ে যাওয়া খেলাটাকে। তারপরে তো একজন মানে ও তো খুব ট্রোলও হয়েছিল, কারণ ও পরিষ্কারই এসে মানে ওই এসে নিজের বিশ্বাসের কথা বলেছে আর কি, যে আমার তখন মনে ছিল জেসাস আমার পাশে এসে দাঁড়িয়েছে তখন, এবং আমাকে তাতে কার কি সমস্যা হয়েছে? বাবা কি বলছিস তুই, এই দেশে সমস্যা হবে না অন্য ধর্ম নিয়ে আসতে পারতো, চেনা পরিচিত কেউ কোনো একজন ঠাকুর দেবতা এলে ভালো হতো, জেসাস হঠাৎ করে আসতে পারে কিন্তু, বাট মানে ভারতের জনগণ মিলে আক্রমণ করে বলে দিয়েছে না, ওর ধর্মবিশ্বাস ও করুক, আমাদের জেতা নিয়ে। বেশ কিছু লোকজন বলেছে যে 3বার তো ক্যাচ মিস হয়েছে, তারপর আবার এত করার কি আছে, এই ধরনের কথাও বলতে পারে লোকে। কিন্তু ভালো, ভারতে ক্রিকেটের থেকে বড় ধর্ম ভারতে নেই, ক্রিকেট নিয়ে যে আমাদের আনন্দটা আর আমাদের যে এক্সাইটমেন্ট, আমাদের যে উত্তেজনা, আমাদের যে ইমোশন আলাদাই। ভারতবর্ষ দেশটা তো খুবই মানে না ডাইভার্সের বাংলা কি হবে, বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্য বললে পরে পুরোপুরি বোঝা যায় না ব্যাপারটাকে। বিবিধ এত, খাওয়া মিল নেই, ধর্মের মিল নেই, ভাষার মিল নেই, কালচারের মিল নেই, ভ্যালু সিস্টেমের মিল নেই, একটু একটু পরে পরেই বদলে যাচ্ছে। এই সমস্তটাকে এক হওয়া, তা সত্ত্বেও মানে বিভিন্ন লোক বিভিন্ন সময় এবং এখনও এই প্রশ্ন তো তুলেই যান যে তাহলে ভারত কোনটা। বেশ কিছু মানুষের মনে হয় যে আমি যেটা মনে করি এটাই ভারত, এটা তো ভারতবর্ষ না। আগে অন্য লোকগুলোকে তাহলে কোথায় বানের জল থেকে ভেসে এসছে, কখন বুঝতে পারি যে এটা আমরা ভারতীয়? তাতেই প্রমাণ হবে না যে ভারতবর্ষের কি করে বুঝলাম যে আমরা সবাই ইন্ডিয়ান, সবাই আমি তো বাঙালি, হিন্দু, ব্রাহ্মণ ইত্যাদি বিভিন্ন রকম আমার পরিচয় থাকতেই পারে। হ্যাঁ, কোথায় বোঝা যায়? দুটো জায়গায় বোঝা যায় বলে আমার মনে হয়। একটা তো ক্রিকেট, পাকিস্তানের সাথে যুদ্ধ, ঠিক আছে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটও একই প্রায় একই। হ্যাঁ, ক্রিকেটে বোঝা যায় আর বলিউডে বোঝা যায়। হ্যাঁ, সাউথ ইন্ডিয়া একটু মানে নিজেদের মত এই সিনেমাতে আমার মনে হয় ভাগ আছে। সিনেমা তো ঠিক হ্যাঁ, কিন্তু শাহরুখ খানের সিনেমা, শাহরুখ খান আবার শাহরুখ খান ইজ দ্য পয়েন্ট। আমি বলতে চাইছিলাম, তারপরে ভাবলাম যে ব্যাপারটা কি আমি একটু বেশি বলে ফেলছি। না, শাহরুখ খান বলেছিল না নিজের একটা ইন্টারভিউতে যে আই এম লাইক এ ব্যাড হ্যাবিট, বলছে যে মানুষ ভালো হ্যাবিট ছাড়তে পারে, ব্যাড হ্যাবিট ছাড়া যায় না। কি ইনোসেন্টটা দেখেছো? ওরে বাপ রে, লোকটা যত মানে 80 বছরের হিরো এজ হচ্ছে, মানে একটা ওয়াইন যেমন এজ হয় না, কালকে সিকিউরিটি রিজনের জন্য স্কচের মতো এজ হচ্ছে, আরো ফাইনার হচ্ছে। কালকে ওর জন্মদিনে ওর মান্নাতের উপরটায় সে হাতটা দেখায় সবাইকে, সিকিউরিটির জন্য কালকে বাতিল করতে বাধ্য হয়েছে, এত ভিড় এই মান্নাতের সামনে। তোমরা গেছো মান্নাতের সামনে? কি গায়ে কাটা দেয়। আরে আমি একবার আমি বম্বেই বলি, এখনো বম্বে যাব, 2-3টে হোটেলের অপশন দিয়েছে, একটা হোটেল হচ্ছে মান্নাতের পাশেই, একদম ঘাসানো, মানে ওটাতেই থাকবো আবার কি, ওটা অফিস থেকে অনেক দূরে, না ওর চান্স নেই, যেতে আসতে দুবার করে মান্নাত দেখতে পাচ্ছি। এবং মান্নাত এমন একটা জায়গা, র্যান্ডাম দিনে র্যান্ডাম সময়ে, মানে আমি যখন ঢুকছি আর কি হোটেলে মান্নাতের সামনে দিয়ে, তখন বোধহয় রাত 11:30 মতো বাজে, 10-12টা লোক এমনি দাঁড়িয়ে আছে, যদি দেখা যায় থাকে। মান্নাতের সামনে গিয়ে সেলফি তুলবো, মান্নাতের সামনে গেলাম, মান্নাত দেখলাম এখানে শাহরুখ খান থাকে। আর আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো আমি বেশ বছর খানেক তো ছিলাম সেই সময় বম্বেতে। আমি একজনকে খুঁজে বের করেছিলাম, মান্নাতের পাশে একটা বড় বিল্ডিং আছে,
পাশে মানে একটা পাশে একটা বড় উঁচু বিল্ডিং আছে, সেখানে একটা লোকের কন্ট্যাক্ট খুঁজে বের করেছিলাম, যার বাড়িতে গিয়ে জানলা দিয়ে মান্নাত থেকে উপর থেকে দেখেছিলাম। দুঃখের বিষয়টা হলো, বা দুঃখের বিষয় না, এটা আমার অ্যাকচুয়ালি নর্মাল হ্যাবিট, আমি না কোনো কিছু দেখে খুব ভালো লেগে গেলে বা কোনো হয়ে গেলে আমি ছবি তুলি না বা মোবাইল বের করতেই পারি না আমি। ভিজুয়ালটা ছিল না, দেখতে পাইনি, দেখার চান্স হয়নি। হ্যাঁ, এটা যদি দেখা যেত ছাদের উপরে একা একা বসে লোকটা, তো না না ওরকম তো হয় না। কষ্ট পাচ্ছে কেন হবে, আর ভাল লাগছে না মানে ভাবতেই পারো নিশ্চয়। মানে আমার পাশে তুমি যে হোটেলটার কথা বলছো, ওটা ভাবতেই কেমন লাগবে থাকতে, যে ঠিক পাশটাতে শাহরুখ খান ঘুরে বেড়াচ্ছে। একটা অদ্ভুত ফিলিং। আমার মেয়ের তো ইচ্ছে, ওকে যখন বলেছি ও বলছে যে মানে ওর আমি বম্বে গেছি কোথায় কি এসব নিয়ে কোনো ইয়ে নেই, তুমি মান্নাতের পাশে ছিলে আমাকে নিয়ে যাওনি। এবং বম্বে যাওয়ার একমাত্র ওর মোটিভেশন হচ্ছে আমি ওই হোটেলটাতে থাকবো, কারণ ওটা মান্নাতের পাশের হোটেলটাতে থাকতে হবে আমার। জেনারেশনের পর জেনারেশন লোকটা জাস্ট ভক্তি, দিল জিতলি এই কি তো দিল কিতনি বার জিতোগে, এটা বলতে ইচ্ছা ওকে দেখলে, সত্যি তাই। আচ্ছা ওকে গ্রেট। এবার এর আগের এপিসোডে আমার একটা প্রমিস থেকে শেষ হয়েছিল যে আমরা একটু ফিলোসফি নিয়ে আলোচনা করব, তোমাদের যেখানটায় চলে যাবে আর কি। এবং এর আগের এপিসোডটা দেখলাম একটা র্যান্ডম জায়গা থেকে স্টার্ট হয়েছে, মাঝখানে চলছিল ঠাক করে ঢুকে গেছে। অবভিয়াসলি আমরা ওই যে মনে আছে কাট্টু ফিলোসফি নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে আমার মনে পড়লো হ্যাঁ আমরা কথা বলতে বলতে বলেছিলাম হ্যাঁ ঠিক আছে রোল কন্টিনিউ করো, মাঝখানে আমরা অন্য টপিকে ঢুকে গেছিলাম। তো সেটা নিয়ে একজন ভদ্রলোক লিখেছেন, ঠিকই লিখেছেন যে এত তাড়াতাড়ি সুইচ হচ্ছে টপিক, সেটা একটু যদি বাঁধনটা একটু টানা যায়। হ্যাঁ, এবং এটা উচিত আর কি, উচিত আমারই অদ্ভুত লেগেছে শুনতে। তো এবার আজকে আমি একদম বলে কয়ে ঢুকছি এবং আমার যা যা একদম প্রশ্ন থাকবে আমি সেরকম ভাবে প্রশ্নই করতে। গাইস ইউ গাইস রেডি? টাইম স্টার্টস নাও। হ্যাঁ, প্রথম যে প্রশ্নটা আমি ঢুকে এসেই করলাম, এই আমাদের 4টে যুগ, 4খানা যুগ, এই 4টে কলি, এই 4টে যুগের টাইম লাইনটা কি করে বলবো, কে বলতে পারছে এটা? কিছু তো এটার অনেক রকম থিওরি আছে, বাট এক্স্যাক্ট কোন দিন থেকে কলিযুগ শুরু হয়েছে এটা তো কেউ বলতে পারবো বলে আমি জানি না, আমার এটা জানা নেই। দিন না মানে ওরকম ধরো সোমবারটা জিজ্ঞাসা করছি না। হ্যাঁ মানে এই সোমবার সকালবেলা উঠে আজকে দিকে কলিযুগ, একটা তো পয়েন্ট ছিল যে যেখান থেকে ধরেছে এটা হ্যাপি নিউ যুগ বলে কিছু তো হতে পারে না, না মানে নিউ যুগ ইভ এরকম তো কিছু ছিল না। মানে কলিটা ধরে কোথা থেকে, কেন ভাগটা করলো কেন? কারণ সময় আস্তে আস্তে খুব খারাপ হয়, এটাই হলো সাইকেল। আচ্ছা মানে সত্য যুগ হলো সবাই ঠিকঠাক সত্যি কথা বলে, সবাই ভালো মানুষ, কেউ কারো খারাপ করে না, ধর্ম নিয়ে কোনো হানাহানি নেই, কোনো মারামারি নেই, কোনো কিছু নেই। তারপরে এসে আস্তে আস্তে সেটা একটু কমপ্লিকেটেড হলো, ত্রেতাতে এসে সেটা আরো কমপ্লিকেটেড হয়ে আরো বড় কিছু হয়ে গেল, আর কলিতে এসে তো সব শেষ হয়ে গেল। এটাই হলো বেসিক বক্তব্য। আর এই সাইকেলটা নাকি বারবার ঘুরতে থাকে, এটা হলো ফিলোসফি ওয়াইজ, এটা দিস ইজ দ্য আইডিয়া। আচ্ছা, এরকম কোনো মানে নির্দিষ্ট কোনো টাইমলাইন নেই যে ফিলোসফিক্যালি আইডিয়া। আমি আরেকটু স্পেসিফিক্যালি যদি বলি তাহলে পরে আমরা তো অত পড়িনি, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলেছেন উনি তো পডকাস্টে যে কলিযুগটা সবসময় কলিযুগ, এখন কলি চলছে এই হিসেবেই লেখা হয়েছে। বর্তমানকে কলি বলা হয়, কলিযুগ উনি বলেছেন ওনার অনুযায়ী। এবার সোশ্যাল মিডিয়াতে অনেক লোক আছেন যারা এটার নিচেও কমেন্ট করবেন, তারা নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর থেকে বেশি জানেন সংস্কৃত এবং শাস্ত্র, তো তাদের কথা বলছি না। যারা ওনার থেকে বেশি জানেন তাদের কথা বলছি না, তারা সত্যযুগ থেকেই এসছেন। হ্যাঁ, বাকিরা যারা আছি, যারা যুক্তিযুক্তভাবে ব্যাপারটাকে দেখেন, তাদের জন্য বলছি যে ওনার কথা শিরোধার্য আমার কাছে। হ্যাঁ, এই সরি আমি ভুল বললাম, সত্য ত্রেতা দাপর কলি। হ্যাঁ, সত্য দাপর ত্রেতা কলি নয়, কিন্তু সত্য ত্রেতা দাপর কলি। তো উনি বলছেন যে বর্তমানটা সবসময় কলিযুগ, এবং সত্য এবং ত্রেতা দাপর এগুলোকে ইন রেফারেন্স টু আজকের দিন
আগের দিনে আরও কি বেটার ছিল, এরকমভাবে ওটা একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়েছে সো দ্যাট ইউ অ্যাসপায়ার টু গো দেয়ার। আচ্ছা, ও সেটা মাথায় মাথায়, হ্যাঁ, যে তুমি অ্যাসপায়ার করছো ওখানে যাবার জন্যে। কারণ মহাভারত যখন লেখা হচ্ছে তখন কিন্তু কলিযুগ, মহাভারতে দাপর যুগের গল্পটা বলা হচ্ছে। রামায়ণ যখন লেখা হচ্ছে তখন কলিযুগী, কিন্তু রামায়ণে সত্যযুগের ত্রেতা যুগের গল্পটা বলা হচ্ছে, যে ত্রেতা যুগের রামায়ণ হয়েছিল সেটার গল্প তুমি শোনো। সো ইট ইজ অ্যান অ্যাসপায়ারিং প্লেস টু গো টু। এবং যেহেতু এটা সাইক্লিক্যাল, কাজে আজকের দিনটা এই খারাপ হতে 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 শেষ হয়ে গিয়ে আবার ওই জায়গাটাতে আসবে, সেটাতে তুমি অ্যাসপায়ার করো টু গো দেয়ার বেসিক্যালি। এভাবে ভাবলে পরে জিনিসটার মধ্যে যুক্তি খুঁজে পাওয়া যায়। বেটার। হ্যাঁ, কিন্তু সত্যযুগ কবে থেকে শুরু হয়েছিল ঐতিহাসিক কোনো প্রমাণ নেই। আজ থেকে 50,000 বছর আগে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, হোমো সেপিয়েন্স বলে এই প্রজাতিটির কোনো অস্তিত্ব ছিল না। ওটাও বলছি, যারা অ্যানথ্রোপোলজিস্ট তারা বলছেন, জেনেটিক স্টাডি করে, কার্বন ডেটিং করে ইত্যাদি সমস্ত কিছু করে তারাই বের করেছেন এটা। কিন্তু এখানে অনেক মানুষ আছেন যারা জানেন তাদের থেকে বেশি। হ্যাঁ, পডকাস্ট দেখে জানেন, পডকাস্ট দেখে, মানে ফালতু পডকাস্ট শোনে, কিছু ফালতু পডকাস্ট দেখে, রাজনৈতিক নেতাদের বক্তব্য দেখে, হ্যাঁ, প্রচুর ধনী ধর্মগুরুদের কথা শুনে তারা তাদের থেকে বেশি জানেন। তারা কমেন্ট করতেই পারেন, কমেন্ট করুন, তাতে আমাদের ভিউ একটু বাড়বে। তাতে আমাদের বলাতে আমি ভয় পেয়েছিলাম, তো তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু যারা তা নয়, তাদের এতে 50,000 বছর আগে মানুষ ছিল না, হোমো সেপিয়েন্স ছিল না। তো সেটা একটা দিক। তারপরে সভ্যতার নিদর্শন আমরা 5, 10 হাজার বছর আগে এই যে নগর ভিত্তিক সভ্যতা, মানে অস্তিত্ব, হ্যাঁ, তার আগের কথা পাচ্ছি না আমরা। কাজেই ওই 1 লক্ষ বছর আগে মুখটা হয়েছিল এরকম কোনো ব্যাপার নেই। দেখ, মানে পয়েন্টটা হলো, অনেকেই বলবে আপনি কি করে জানেন, আপনারা কি করে বলছেন। পয়েন্টটা হলো একটা স্টাডি, একটা সায়েন্টিফিক টেম্পারমেন্ট বেস স্টাডি, তার মধ্যে তো কিছু প্রমাণের ভিত্তিতেই একটা থিওরি তৈরি করা হয়, এবং সেই প্রমাণ অনেক সময় আনুমানিকও হয়। পয়েন্টটা হলো এই আনুমানিক মানে জায়গার থেকে প্রমাণ করার একটা প্রশ্ন থাকে। এবার পয়েন্টটা হলো, কিছু লোক বিশ্বাসকে যদি প্রমাণ ভেবে নেয় তারা তো মুশকিল। একদম, মানে আমি বিশ্বাস করি 1 লক্ষ বছর আগে না এই জিনিসটা হয়েছিল, তাহলে তো মুশকিল আছে বস। আচ্ছা, একটা ছোট্ট ব্রেকের পর আমরা আবার এলাম, তার কারণ হচ্ছে অরুণবদার প্রচন্ড কাশি হচ্ছে, একটু রেস্ট নিতে হ্যাঁ করে আমরা এখন আপাতত তোমার সাথে আমি কন্টিনিউ করব। তো হ্যাঁ, যেখানে ছিলাম আমার প্রথম ইয়েটাই ছিল এটা, যে এই যুগটাকে কেন এরকম ভাবে একটা ভাগ করা হচ্ছে, ওটা অ্যাসপিরেশনাল জায়গা, সেটার ওটাই ভ্যালু তার। এবং তারপরে ইয়েটাই হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে, মানে ধরো যে ওই সেপিয়েন্স জানা যায় একটা জাতি জঙ্গলে শিকার টিকার করে খাচ্ছিল, তারা হঠাৎ করে জানলো যে কৃষিকাজ করা যায়, তারা এক জায়গায় বসবাস করতে শুরু করলো। মানুষের হঠাৎ করে ফিলোসফির দরকারটা পড়লো কেন? মানে আমার হঠাৎ ফিলোসফিক্যাল হওয়ার কারণটা কি? দেখ, মানুষের ব্রেনটা তো সবচেয়ে ডেভেলপড ব্রেন, এটা নিয়ে তো সন্দেহ নেই। তো তার মধ্যে কিছু কিছু প্রশ্ন দেখা দিল। প্রাথমিকভাবে প্রশ্ন হচ্ছে সব কি হচ্ছে চারদিকে, হ্যাঁ, চারদিকে কেন, কি ইত্যাদি প্রশ্ন। সেটার জন্য ভগবানের উৎস, এই ধরনের কিছু বিশ্বাস তৈরি হয়। এবং তারপর আমি কে, আমি কোত্থেকে এলাম, আমি মানে আমরা কোত্থেকে এলাম, যা দেখছি এটাই কি ঠিক, নাকি এর বাইরেও কিছু আছে সত্যি। এই প্রশ্নটা মানুষকে কুড়ে কুড়ে খাওয়া আরম্ভ করলো। এটা মানে একটু ওই যে যখন মানুষ একটু স্থিতি অবস্থায় পৌঁছে গেছে, স্থিতি অবশ্যই পৌঁছে, আবার পরের কোশ্চেনটাই হচ্ছে যে কি, মানে আমরা কে, আমরা কোত্থেকে এলাম। আচ্ছা, হ্যাঁ, এবং যা দেখতে পাচ্ছি এটাই কি শেষ, নাকি এর বাইরেও সত্যি বলে কিছু আছে। এই প্রশ্নটা মানুষের মধ্যে প্রবলভাবে এলো এবং এখনো আছে। সেখান থেকে দর্শনের জন্ম প্রথম। হ্যাঁ, প্রশ্ন করাটা হচ্ছে দর্শনের মূল কাজ, এখান থেকে আমাদের স্টার্টিং মোটামুটি। এবং তখন তো এটাকে দর্শন বা ফিলোসফি বলে কেউ জানতো না, তখন এটা হচ্ছে জাস্ট আমার প্রশ্ন এবং তার উত্তর খোঁজা, এটাই। এইবার আর একটা আমার যেগুলো বেসিক কোশ্চেনগুলো আছে আমি সেগুলো আগে করে নিই। ফিলোসফি থেকে ধর্ম নাকি ধর্ম থেকে ফিলোসফি? মানে এই যে আমাদের সনাতন ধর্ম,
যে বলা হচ্ছে সেইটা, তোমরা তো যুগটা ওলট পালট করে দিলে, যাই হোক। তো মানে আমরা প্রথমে ভাবলাম, তারপরে আমরা ধার্মিক হয়ে গেলাম উত্তরগুলো না পেয়ে, নাকি ধর্মটা আমাদেরকে বললো যে না না এই কোশ্চেন গুলো আছে আমার কাছে? না, দেখ, কনফার্ম করা কোনো কিছুতে বিশ্বাস করে ফেলাটা একেবারে দর্শনের পরিপন্থী একটা জায়গা। মানে এটা তো উল্টো বললে। হ্যাঁ, না, একেবারেই কোনো কিছুতে যদি বিশ্বাস করিস যে এটা ফেথ। ও আচ্ছা, একটা সেকেন্ড, অরুণবদা ব্যাক, ওয়েলকাম ব্যাক। হ্যাঁ, ধর অরুণাভ একটা কথা বলেছে বলে আমি ওটাকে বিশ্বাস করি, অরুণাভকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। হ্যাঁ, অরুণাভ এর আগে 5টা কথা বলেছিল, 5টাই সঠিক হয়েছে, তাই ষষ্ঠ কথাটা যেটা বলেছে সেটাও সঠিকই হবে, এই মনে করে আমি যে বিশ্বাস করে নিলাম, প্রশ্ন করলাম না। এটা দর্শনের পরিপন্থী জায়গা, এটা ফিলোসফি নয়। ঠিক আছে, এবার ওই যে বললাম মানুষের প্রশ্ন যখন আসতে শুরু করলো, তখন কিছু কিছু জায়গায় ওই টোটেম বিশ্বাস ইত্যাদি বিভিন্ন রকম, যে এটা না তাহলে নিশ্চয় উপরে কেউ একটা বসে না পুতুল নাচের মতো নাচাচ্ছে আমাদেরকে, যে বৃষ্টি করায়, যে খরা করায়, যে সূর্য ওঠায় সূর্য নামায়। এখানে প্রাথমিকভাবে এখান থেকে ধর্মের উৎপত্তি। তাহলে ওপরে আরেকটা কেউ আছে যে আমাদের সবার থেকে বেশি পাওয়ারফুল, যে জিনিসটা করছে। এটা হচ্ছে প্রাথমিক ধর্মের জায়গা। কিন্তু সেখানে তো প্রশ্নটা আগে, সেখান থেকে এলো এই ধর্মবিশ্বাস। কিন্তু সেখানে থেমে যায়নি, তারপরেও মানুষ বলছে না সব উত্তর পাচ্ছি না, আমার মনে হচ্ছে না এটা যুক্তিযুক্ত। তো এই যে প্রশ্ন করার যে কালচারটা, প্রশ্ন করার যে সংস্কৃতিটা মানব সভ্যতায় রয়েছে ছিল, সেই জিনিসটা কন্টিনিউ করেই গেছে, এজন্য দর্শন এগিয়ে গেছে। এবার ভারতবর্ষের ক্ষেত্রে যদি বলিস, ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা থেকে অনেক আগেই সরে এসছে। প্রশ্ন দিয়েই শুরু হয়েছে, ঋগ্বেদেও প্রশ্ন, ঋগ্বেদ ইজ এন্টায়ারলি কোয়েশ্চেন্স অ্যান্ড ডাউটস। এটা কেন, এটা বোধহয় তার জন্যে, এটা কেন হয়তো তার জন্যে, নতুবা নয় তুমি অন্য কিছু বলতে পারো। আরেকজন বলছে হ্যাঁ আমার মনে হচ্ছে তুমি ঠিক বলনি। এই করে 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 এগিয়েছে। এবার সমস্ত কিছু, ভারতবর্ষের একটা সুবিধে আছে, নিচটা পুরো সমুদ্র, ঠিক আছে, খুব বড় বড় জাহাজ ছাড়া, সমুদ্র মানে কি, মানে মহাসমুদ্র আর কি, মহাসাগর যেটাকে বলে। তো কাজে বড় বড় জাহাজ যতদিন পর্যন্ত আবিষ্কার হয়নি ততদিন পর্যন্ত ভারতবর্ষে কেউ আসতে পারবে না। ঠিক। ওপরের দিকের একটা বড় অংশ পাহাড়, হিমালয়, ওটা পেরিয়েও কেউ আসতে পারবে না। কাজেই ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে যে যেটা ভাবছে, তার আর অন্যকে কেটার করার প্রয়োজন পড়ছে না, তারা নিজেকে আলাদা করে ওরা অন্য ধর্মের আমরা এই ধর্ম, এটা করার কোনোদিনও প্রয়োজন পড়েনি। তো কাজেই সবাই নিজের নিজের মতো করে আলাদা আলাদা করে ভাবনা ভেবেছে যে হ্যাঁ সবই ঠিক আছে, কোয়েশ্চেনিং ইত্যাদি। পরে গিয়ে ব্যাপারটাকে এটাকে আমরা এখন থেকে হিন্দু ধর্ম বলিব, এই জিনিসটা অনেক পরের ঘটনা। তো তার আগে তো প্রশ্নোত্তর প্রশ্নোত্তর, ডাউট প্রশ্ন, ডাউট প্রশ্ন, ডাউট প্রশ্ন, এই 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 সংস্কৃতিটাই তো চলেছে। এখন যেটাকে কোডিফাইড যদি আমি করতে যাই সেই সমস্ত কিছুকে, যেটাকে তুই সনাতন বল, সেটাকে তুই বৈদিক বল, সেটাকে তুই হিন্দুইজম বল, পুরোটাই তো এই ডাউটে ভরা, এই আই ডোন্ট নো, তার উত্তর খোঁজা, এবং উত্তর যা একজন পাচ্ছে সেটাকে আরেকজন প্রশ্ন করে ফেলছে। এটাই তো আমাদের আমাদের পুরো বেসিক দর্শনের আইডিয়াটাই তো তাই, বেসিক ভারতীয় দর্শনের মূল আইডিয়াটাই তো তাই। আচ্ছা, ওকে, এবার তাহলে একদম দেখ ব্যাপারটা হলো, যদি আমরা বেসিক খুব খুব বেসিক জায়গা থেকে দেখি, একটা হলো ইজ মেটাফিজিক্যাল দর্শন, যে আমরা কোনটা রিয়েল কোনটা আনরিয়েল, আমার সত্তাটা কি, এইটা একটা দিক। আরেকটা দিক হলো আমরা যে জানি, আমরা কি করে জানি, জ্ঞান তত্ত্ব, বা মানে জ্ঞান তত্ত্বই বলা হয় এটাকে, এক্সপিরিয়েন্স যেটা, মানে আমরা যে জানি, আমরা ধর কিছু একটা জানি, আমাদের মাঝে মাঝে মনে হয় না যে আমরা এটা কি করে জানি, এই জ্ঞানটা আমার কাছে কোত্থেকে আসলো, যেখানে থেকে কনসিয়াসনেসের আইডিয়াটা। একটা হলো এথিক্স ও দর্শন, একটা শাস্ত্র, নীতিশাস্ত্র বলা যেতে পারে সেটা। আরেকটা হলো লজিক, মানে আমার জীবনে মানে কোনটা লজিকটা বরঞ্চ এরকম, মানে নীতিশাস্ত্রর ক্ষেত্রে বেস্ট লোক হলো ইমানুয়েল কান্ট। কিন্তু এবার নীতিশাস্ত্র কি, যে কোনটা ঠিক কোনটা ভুল, এইটা আমি কি করে ডিসাইড করব, এটার জন্য দর্শন দরকার। আচ্ছা, এবং এটা নিয়ে প্রচুর, এই জাস্টিসে আমরা বৈঠকের জাস্টিসে, আপনাদের যদি এটা নিয়ে দেখার ইন্টারেস্ট হয়, বৈঠকের জাস্টিস বলে একটা এপিসোড আছে, ওটা একটু দেখে আসবে। এটা একটা লজিক, যে
কোনটার কারণে কোনটা হচ্ছে, মানে ঠিক যুক্তিটা কোনটা। এই যে আমি প্রশ্ন করব এবং তার উত্তর খুঁজবো, হ্যাঁ কিভাবে খুঁজবো, হ্যাঁ এটাই। আরেকটা হলো অ্যাস্থেটিক্স, যে এটাতে অ্যারিস্টটল পোয়েটিক্স বলে একটা অ্যারিস্টটলের লেখা আছে, উইচ টক্স অ্যাবাউট মানে নন্দন তত্ত্ব, মানে আমি বলছি যে শিল্পের সৌন্দর্যের ব্যাখ্যাটা কি, উইচ ইজ কোনটা সুন্দর নয় শিল্পের, এইটারও একটা, এটা নিয়েও অনেক চর্চা হয়েছে মোটামুটি এই ধরনের, মানে এইগুলো নিয়েই, মানে ওভারঅল দর্শনের মধ্যে সবসময় এগুলো ঘুরে ঘুরেই আসে। আচ্ছা আচ্ছা, কোনো সময় কেউ বললো আচ্ছা আমরা কোত্থেকে এসেছি, সত্তা, এটা হলো মেন প্রধান ব্যাপার, যেটা আমরা কোত্থেকে এসেছি। ঠিক। তারপরে তো অবভিয়াসলি যেহেতু আমরা বেঁচে আছি, যেহেতু আমরা ভাবি, যেহেতু আমরা কথা বলতে পারি, যেহেতু আমাদের একটা ভাবনা, আর দেখ ভাষা ছাড়া ভাবনা হয় কিনা আমি জানি না, মানে আমার মাথায় তো কন্টিনিউয়াসলি একটা ভাষায় ভাবনা চলে, সেটা হতে পারে ইংরেজি, সেটা হতে পারে হিন্দি, সেটা হতে পারে বাংলা, হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজেস। এবার এই ভাবনাটা আমার মধ্যে কোথা থেকে আসে, এই কথাটা তো কারো একটা মাথায় এসেছিল যে আমি কি যা ভাবি আমিই ভাবি, নাকি আমাকে কেউ ভাবাচ্ছে। মানে এটা হলো প্রেমাসিস যেটা বললো, সেটা হলো এক্সটার্নাল ওয়ার্ল্ডটা সম্পর্কে আমার মনে হচ্ছে যে এইটা না কেউ এটা চালাচ্ছে। তারপরের ব্যাপারটা কিন্তু এটা যে আমি যে ভাবছি বা আমি যে এক্সিস্ট করছি আমার ভেতরে, মানে বেদান্ত দর্শনের বা অদ্বৈতবাদের যেটা মূল ব্যাপার, যে আমার ভেতরে কি কেউ একটা আছে যে নাকি আমার ভাবনা, আমার যে জ্ঞান, আমি যা বুঝতে পারছি একটা জিনিস দেখে, এই জিনিসটাকে আমি বুঝতে পারছি নাকি অন্য কেউ আমাকে বুঝিয়ে দিচ্ছে। এইখান থেকে আস্তে আস্তে কিন্তু ঈশ্বরবাদ, যেটা ঈশ্বরবাদ যদি বলতে চাস তাহলে ঈশ্বরবাদ কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এবং তারপরে হ্যাঁ এই মানে মেজর আমার এই আরেকটা পার্ট জাস্ট অ্যাড করলাম টুয়ার্ডস। হ্যাঁ, মানে তারপরে এখন দর্শনটা একটা পর্যায়ে আসার পরে প্রত্যেক দার্শনিকের আলাদা আলাদা প্রজেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এইটাই আবার একটু যদি মানে টাইমলাইন তোমাদের যেটা ইচ্ছে অবভিয়াসলি, যে মানে প্রথম বেদই তো প্রথম আপাতত খুঁজে পাওয়া, ভারতের হিসেব মতো, ভারতবর্ষের হিসেব মতন বেদ। আর ওয়েস্টার্নে তুই বলতে গেলে প্রথম দিকের একেবারে ওই সেম জিনিস, যে এই পৃথিবীটা কি দিয়ে তৈরি, পৃথিবী মানে সম্পূর্ণ ইউনিভার্স, সমস্ত জিনিসটা কি দিয়ে তৈরি সেটার উত্তর খোঁজা। হ্যাঁ, এটাই হচ্ছে মানে ব্যাপার ছিল, আমরা কোত্থেকে এলাম এটার উত্তর খোঁজা। তো সেখানে একদম গ্রিসের যদি প্রথম দিকের আমরা দেখি তখন নামগুলো সব জায়গায় থেলিসের একটা সব থেকে আগে, ওটা হলো প্রথম, যাকে দর্শনের জনকই বলা যেতে পারে, গ্রিক দর্শনের জনক বলা যেতে পারে। তো তাদের বিভিন্ন রকম, কেউ বলছে যে ওই আমাদের এখানে পঞ্চভূত ছিল, ওখানে চারটে জিনিস দিয়ে তৈরি ফান্ডামেন্টালস। হ্যাঁ, ওই থেলিস বলেছিল জলই সব, জল, থেলসের হচ্ছে জল সবকিছু জল থেকে সৃষ্টি, ওই জলবায়ু আগুন শূন্য। আর একটা হ্যাঁ পঞ্চভূত যেটা, আর কি জলবায়ু আগুন শূন্য না, জল মাটি আগুন শূন্য বায়ু, জলই সব। হ্যাঁ, থেলসের ছিল জল। কেন বোঝাতে পারছেন না উনি খুব একটা, বা বুঝিয়ে থাকলেও সেগুলো আর এখন ডকুমেন্টেড নেই, কিন্তু উনি বলছেন সবকিছুর মূল হচ্ছে জল, সবকিছু জল দিয়ে তৈরি। আচ্ছা, হ্যাঁ, এবং ওর আইডিয়াটা ছিল প্রকৃতির মধ্যেই আমি প্রকৃতির ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবো, তো একটা এলিমেন্ট যেটা সবকিছুর মধ্যে আছে, সত্যি তো আছে, মানে আমরাও তো অর্ধেক জল দিয়ে তৈরি, অর্ধেকের বেশি 70% জল আমরা, তো এটাই বলেছিল প্রথম, জলই আসল, আর কিচ্ছু ঠিক নয়। আর আমাদের বেদে কি মানে মোটামুটি আস্তে আস্তে তারপরে পঞ্চভূত হয়ে গেল ধীরে ধীরে, এই সব দিয়ে পৃথিবীটা তৈরি, এই পঞ্চভূত দিয়ে। এবার পঞ্চভূতেরও বিভিন্ন রকম ব্যাখ্যা ধীরে ধীরে বেরোলো, যে আরে বাবা পঞ্চভূত মানে শুধু এলিমেন্টের কথা বলা হচ্ছে না, 5টা ইন্দ্রিয়, যেটা এখন অনেক মানে এখন ওই ব্যাখ্যাগুলো আরও বেশি পপুলার হচ্ছে, সেই অর্থে যে পঞ্চভূত মানে পঞ্চ ইন্দ্রিয় না, তুমি যে ওয়ার্ল্ডটাকে দেখছো, তুমি যেভাবে ইউনিভার্সটাকে এক্সপিরিয়েন্স করছো সেটাই ইউনিভার্স, তুমি যদি না থাকতে ইউনিভার্স থাকতো না, যেটা কোয়ান্টামেরও কথা। তো তুমি কিভাবে এক্সপিরিয়েন্স করছো, এই 5টা জিনিস দিয়ে, একটা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টার জন্যেই 5টাই, এটাকেই পঞ্চভূতের কনসেপ্টের সাথে মেলানো হচ্ছে, যে আগুন হচ্ছে মানে চোখের দেখার জিনিস, শূন্যটাকে সোনার সাথে করেছে, মাটির সাথে করেছে গন্ধ, জলের সাথে করেছে স্বাদ, আর হাওয়ার সাথে করেছে টাচ। ওকে, বাবা
খুব ভালো। হ্যাঁ, তো এটা দিয়েই আমি এক্সপিরিয়েন্স করছি, বাকিটা তো ভেতরে কী চলছে জানি না, তো আমি এক্সপিরিয়েন্স যে করছি ইউনিভার্সিটিকে এই 5টা দিয়েই করছি, তাহলে এই 5টা দিয়েই তো তৈরি। এরকম একটা জায়গায় এলো, ওখানে কিন্তু শূন্য বা এই স্পেস ব্যাপারটাকে ওয়েস্টার্ন ফিলোসফিতে কখনো অ্যাকসেপ্ট করেনি, ওখানে 4টাই ছিল। হ্যাঁ 4টাই ছিল ঠিকই। আর সেই সময় এইটা তো ঠিকই, এই নিয়ে অনেক কিছু হয়েছে, সেটা হলো পৃথিবীর আকার, একটা আইডিয়া, মানে এটাও একটা কাইন্ড অফ ফিলোসফি। পিথাগোরাস বলেছিল পৃথিবীতে সবই সংখ্যা। নিজেকে প্রথম সেই অর্থে ফিলোসফার হিসেবে দাবিও করেছিল পিথাগোরাস, যে সবই সংখ্যা, সংখ্যা ছাড়া কিছু নেই। 1 2 3 4 5 6। হ্যাঁ, সংখ্যাই সব, সংখ্যা দিয়ে তুমি সবকিছুকে ইয়ে করতে পারো, সবকিছুকে এক্সপ্লেন করতে পারো, অ্যাকচুয়ালি তাই, এবং যেই কারণেই অ্যাকসেপ্টেড হচ্ছে। ওকে, তারপরে হলো হেরিক্লেটাস, এটা ওই গ্রিসেই হচ্ছে, ওই দিকেই। হ্যাঁ, মানে পাশ্চাত্য দর্শনের কথা বলছি। আর এদিকে যদি প্যারালালি দেখি, সেদিকে উপনিষদ, তারপরে উপনিষদ পরে, মানে বেদের পরে। এবার বেদের পরে উপনিষদকে বেদান্ত বলা হয়। সেখানে কি বলছে? সেখানে তো অনেক কিছু বলছে বাবা। হ্যাঁ, মানে এই প্রাথমিক প্রশ্নটা এই জন্যই বলছিলাম, প্রাথমিক প্রশ্ন এটাই ছিল যে পৃথিবী কি, ইউনিভার্স কি দিয়ে তৈরি, কারণ প্রথমে তো আমরা ওটাই বুঝতে পারছি না। এটা যখন মোটামুটি একটা জায়গায় গেল, একটা ম্যাচুরিটির জায়গায় গেল, শেষ হয়ে গেল না, একটা মানে অ্যাটম ফ্যাটমের কনসেপ্ট চলে আসছে, তখন একজন বলছে না সব কিছু ভাঙলে পারে না, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস থাকবে যেটাকে অ্যাটম বলবো আমরা। আচ্ছা, হ্যাঁ, এখানেও সেটা পরমাণু অনুর কনসেপ্ট ভারতবর্ষে হচ্ছে, পাশ্চাত্যে সেই সময় অ্যাটমের কথা হচ্ছে, এ সমস্ত হয়ে গিয়ে একটা জায়গা তো দাঁড়ালো। তারপরে মানুষের প্রশ্ন হলো, তাহলে আচ্ছা সে বুঝলাম বেশ, আমার ভূমিকাটা কি এবার, हमको क्या करना है इसको लेके, और हम है क्यों, হ্যাঁ আমি কেন আছি, व्हाट इज द पर्पस, আদৌ কি আছি নাকি নেই, আর থাকলে পরে আমার ভূমিকাটা কি এই পঞ্চভূত দিয়ে। তখন এই বিভিন্ন জিনিস বেরোলো যে আচ্ছা তুমি ব্রহ্মের অংশ, বা তুমি ব্রহ্ম, হ্যাঁ একটা এই ধরনের, মানে সেটা নিয়ে অরুণাব আরো বলতে পারবে, দ্বৈতবাদ, তুমি আর ক্রিয়েটার আলাদা, এটা এক ধরনের, এগুলো সব তখনই হচ্ছে এই ভাবনা চিন্তাগুলো একদম। উপনিষদের এক একটা ধরনের কনসেপ্টকে এক্সপ্লেন করে। সেরকম একটা বল, মানে তোকে একটা বলছি, ধর একটা এক্সাম্পল, কঠো উপনিষদ, নচিকেতা আর যমের মৃত্যু নিয়ে কথাবার্তা, প্রশ্ন উত্তর কিন্তু শুধু, ঠিক আছে। এবার পরে এসছে পুরাণ, তারপর দুটো খুব ইম্পর্টেন্ট টেক্সট আছে, মহাভারত রামায়ণ, যেটা দর্শন নিয়ে কথা বলে। কিন্তু ওই যেটা প্রেমাশিস বলছিল একদম ঠিক, যে আমার ভূমিকাটা কি, এবং আমার ভেতরে এই যে কনসাসনেস বলে যে ব্যাপারটা আমি ফিল করছি। দেখ, কোথাও না কোথাও আগে বেদে শুধু যজ্ঞ হলো ওদের প্রধান কাজ ছিল যজ্ঞ। যজ্ঞ মানে কি, অগ্নির উপাসনা, অগ্নির সঙ্গে এই পঞ্চভূতের কানেকশন আছে। এবং সেখানে কিছু কিছু এমন কথা লেখা আছে যেটা আমার মনে হয় বেদ আমি পড়ার চেষ্টা করেছি, বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদও পড়ার চেষ্টা করছি, আমি বুঝতে পারিনি কিছু, আমি ঠিক বুঝতে পারিনি ওর ভেতরের ইনকোডেড মেসেজ কিছু আছে, যেটা আমাদের পক্ষে এখন আর বোঝা সম্ভব না বলে আমার বিশ্বাস। হ্যাঁ, কারণ সেখানে অদ্ভুত কিছু, যেমন জাস্ট একটা এক্সাম্পল দিতে হবে, বৈদিক অ্যাস্ট্রোলজি, যেটাকে বৈদিক অ্যাস্ট্রোলজি বলে, সেখানে ধর এরকম আছে যে মানে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুই যদি কোনো কিছু একটা প্রেডিক্ট করতে যাস, তাহলে তোকে বলবে যে আপনার না এই বছর 50টা গরু হবে, তো গোদান হবে, পাবেন আপনি। এখন তো এটা এক্সিস্ট করে না, তো সুতরাং সেটাকে অন্য কিছু দিয়ে একটা এক্সপ্লেন করা হচ্ছে। গরু, আজকের দিনে যদি গরু হয়, আচ্ছা যদি গরুর গাড়ির কথা বলা হয়, তাহলে আজকে একটা গাড়ি কেনা যেতে পারে, এই ধরনের এক্সপ্লেন। এবার পয়েন্টটা হলো এইগুলো তাও এক্সপ্লেন করা যায়। সেখানে ইন্দ্রকে একভাবে, ইন্দ্র বরুণ এদেরকে একভাবে এক্সপ্লেন করা হচ্ছে, তা সেটা না ঠিক তো মনে হবে কি লেখা, মানে এটা কেন লেখা, এটা যজ্ঞ হচ্ছে, যজ্ঞের কথা বলা হচ্ছে। মানে এটা আমি বলছি, ঋগ্বেদে মানে রিচুয়ালের ব্যাপারে অনেক কিছু আছে, তো এই আর কি, মানে ওখানে আমার মনে হয় কিছু এনকোডেড মেসেজ আছে যেটা পরে ডিকোড করা যায় না বা যায়নি, বাট স্টিল এখন অবধি বেদ চর্চা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে বেশ কিছু ইনস্টিটিউটস আছে যারা বেদ চর্চা করে, এবং সিরিয়াসলি মানে একাডেমিক চর্চা, যেটা একাডেমিক চর্চা, সেটাকে ডিকোড করার চেষ্টা, সেটাকে আরো ডিটেলে রিসার্চ করে, আচ্ছা এই সময় এটার মানে কি ছিল, তাহলে এইটা কি হতে পারে, এখনো কিন্তু সেটা চলছে। উপনিষদে এসে না ব্যাপারটা ওই, আমার মনে হয় এটা বুঝতে পেরেছিল, দার্শনিকরা বুঝতে পেরেছিল যে বেদের ব্যাপারটা না
একটু কমপ্লিকেটেড আছে, লোকজন বুঝতে পারবে না, কারণ তারা বুঝতে পেরেছিল এবং তাদের মনে হচ্ছে একটা উপনিষদ দরকার, অনেকগুলো উপনিষদ দরকার, যাতে ছোট ছোট কনসেপ্ট মানুষকে আর একটু ইজিলি মানুষের কাছে পৌঁছানো যায়। বেশ, ওকে, মানে ওই গল্পের আকারগুলো রেডি হচ্ছে, গল্পের আকার নয় ঠিক, বাট হ্যাঁ আরেকটু সহজবোধ্য কিছু, মানে উপনিষদ সহজবোধ্য একেবারেই না, কিন্তু সেই সময় ওদের হিসাবে কিন্তু ইট ওয়াজ ইজিয়ার। আমাদের কাছে এখনো উপনিষদ বিরাট ব্যাপার। এবার এই উপনিষদ সবটাকে নিয়ে বেদান্ত বলা হয়। বেদান্ত ব্যাপারটার মধ্যে এলো প্রথম বিভিন্ন রকম আইডিয়া, যে আচ্ছা কীভাবে আমরা নিজেদেরকে আরেকটু এক্সপ্লোর করতে পারি, ঈশ্বরকে আরেকটু এক্সপ্লোর করতে পারি। সেখানে দ্বৈতবাদ এলো, যে তুমি আর ক্রিয়েটার আলাদা। একটা এলো যে তুমি তো বড় ব্রহ্মের অংশ। দ্বৈত মানে আলাদা, অদ্বৈত মানে এক। এবার এই দুটো নিয়ে অনেক অনেক রকম মতবাদ আছে। মানে অলরেডি তো ঈশ্বরবাদ তাহলে ঢুকে গেল, ঈশ্বরবাদ ঢুকে গেল। ক্রিয়েটারের কথা হচ্ছিল, বেদেই হচ্ছে ক্রিয়েটারের কথা। এবার সেইখানে এটা তো পরিষ্কার করে বলা হয়নি যে ক্রিয়েটার তুমি এক কি আলাদা। এবার এখানে এসে বলা হলো যে তুমি আর ক্রিয়েটার এক। আর পয়েন্টটা হলো যে বারবার একটা জিনিস তো বলেই গেছে আমাদের দর্শন, প্রশ্ন তুমি করতেই পারো, তোমায় কোনো মতবাদ মানতে হবে না। তখন কিছু নিজের মতবাদ আর আলাদা মতবাদ লোকে এনে দিল, যে আচ্ছা তাহলে আমি বলছি যে আমার এটা বিশ্বাস, আমার এটা বোধ দ্বারা হয়েছে, এটা আমার দর্শন, যে আমি এই পৃথিবীটাকে যেভাবে দেখছি, যেভাবে এক্সপিরিয়েন্স করছি, সেই এক্সপিরিয়েন্সের মধ্যে আমিই আছি, শুধু আমার মধ্যেই ওই অংশটা আছে যেটা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারছে, আর বাকিটা হলো প্রকৃতি। বাকিটা প্রকৃতি। আচ্ছা, আমি এবং প্রকৃতি। হ্যাঁ, আমি এবং প্রকৃতি, পুরুষ এবং প্রকৃতির, পুরুষ এবং প্রকৃতি অ্যাকচুয়ালি এটা নয়, এটাকে আরো ডিটেলে অন্য একটা ভুল এক্সপ্লেনেশন হয়ে যাবে। বাট হ্যাঁ, আমি আর ব্রহ্ম একই, আমার মধ্যেই ব্রহ্ম, কিন্তু এই ব্রহ্ম আর পরম ব্রহ্মেরও একটা লেয়ার অ্যাড করা আছে। যে পরম ব্রহ্ম বলে যদি কোনো একটা কনসিয়াস আইডেন্টিটি থাকে সারা পৃথিবীর ইয়ের মধ্যে, তো সেটার সঙ্গে যে আগের দিনও বোধহয় এইভাবে ব্যাপারটা এগোতে শুরু করে, এবং তারপর থেকে ঈশ্বরবাদ শুরু হয়। তারপর পুরাণ এসে ঈশ্বরবাদটাকে আরো স্পষ্ট করে মানুষের মধ্যে ইমপ্লিমেন্ট করে। তখন ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, মহাভারতের শ্রীকৃষ্ণ, যদিও মহাভারতের শ্রীকৃষ্ণ অ্যাকচুয়ালি একেবারেই ডিভাইন এন্টিটি হিসেবে খুব একটা দেখানো হয়নি, গীতা ছাড়া প্রথম দিকে তো নেই। হ্যাঁ, কোনো ডিভাইন পাওয়ারও দেখানো হয়নি মহাভারতে। যেটা যারা মহাভারত আমাদের এখানে শোনেন তারা জানেন যে শ্রীকৃষ্ণ ওই এরমভাবে আশীর্বাদ দিয়ে শাড়ি তো দেয়নি। বেশিরভাগ ভার্সন বা যেটা অরিজিনাল ভার্সন তাদের তাই লেখা, কিন্তু সেখানে একটা ডিভিনিটি ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি তৈরি হলো, এবং আস্তে 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 এই ভক্তিবাদ বিষয়টা তৈরি হলো। সেখানে অনেক বেশি মানুষ ঈশ্বরবাদে বিশ্বাসী হওয়া শুরু হলো। এটা যদি আমি পশ্চিমী ভার্সনটা দেখি, তখন লেট অ্যান্টিকুইটির সময় ধর, লেট অ্যান্টিকুইটিটা ওই প্রথম শতাব্দীর কাছাকাছি। হ্যাঁ, প্রথম শতাব্দীর কাছাকাছি এটাকে লেট অ্যান্টিকুইটি পিরিয়ড বলে। সেই সময় লোকে এটাই করছে যে আচ্ছা এবার বুঝলাম সমস্ত ক্রিয়েশনের একটা ধারণা তো হয়েছে, আমরা ক্রিয়েশনের সাথে কিভাবে জুড়বো, বা হোয়াট ইজ মাই পারপাস অফ লাইফ, সেটার জন্য কিছু কিছু তখন বেরিয়ে এসেছিলো 4-5 রকম। যেমন স্টয়সিজম, এখন খুব স্টয়িক কনসেপ্ট খুব চলছে। বেসিক্যালি কিছুই না, আজকের দিনে থাকো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একদম সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, স্টয়িক একটা হলো, এপিকিউরিয়ান একটা এলো, যেটা অনেকটা চারবাকের মতো, না এই পৃথিবীতে এসছো এনজয় করো, প্লেজারই সব। স্টয়িকে একটা জিনিস আছে, সেটা হলো আরেকটাও জিনিস বলে যে তুমি শুধুমাত্র মেটেরিয়ালিজম দিয়ে পৃথিবীটাকে এক্সপিরিয়েন্স করো না, বরং তুমি প্রজ্ঞা দ্বারা বা তোমার বোধ শক্তি দিয়ে পৃথিবীটাকে এক্সপিরিয়েন্স করো, এরকম একটা ধারণা থেকে স্টয়িকসিজম শুরু হয়। তারপর ধর ওই এপিকিউরিয়ান ছিল, যেটা হচ্ছে যে এনজয় করে, তো মানে তাদের তো প্রজ্ঞার কোনো ব্যাপারটা পারে না, এনজয় করে নাও, ম্যাটেরিয়ালিস্টিক গোটাটাই। ম্যাটেরিয়ালিস্ট বললে পারে, দর্শনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়ে যাবে, সেটা পরে বলছি। কনসেপ্ট হচ্ছে যে এনজয় করো সমস্ত প্লেজার, এবং প্লেজার শুধুমাত্র জিনিসপত্র থেকে নাও, স্পিরিচুয়াল প্লেজারটাও প্লেজার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওটাও একটা প্লেজার। তুমি যদি একটা ভালো নভেল পড়াটাও একটা প্লেজার, কারেক্ট, ভালো সঙ্গীত শোনাটাও একটা প্লেজার।
এরকম জায়গার থেকে একটা আরেকটাও আছে ওখানে, যে মৃত্যু ভয় বা দেবতার থেকে ভয় পেও না, ওটার থেকে বেরিয়ে যাও, তুমি প্লেজার দিয়ে ওই ভয়টা থেকে বেরিয়ে যাও। এই সমস্ত হতে হতে এরকম আরো কিছু ছিল যে সবকিছু ছেড়ে আমার যেটা বেসিক প্রয়োজন সেটুকুই দরকার। এটা যখন বলছো তখন মানুষের ঈশ্বর বিশ্বাসটা প্রবল হয়ে গেছে। না না না, তখনও কিন্তু ক্রিশ্চিয়ানিটি আসেনি, তখনও ইহুদি ধর্মও অত প্রচার প্রসার পায়নি। তো এগুলোর পরে এসে তখনও অ্যাপোলো হচ্ছে দেবতা, দেবতা। না না, আমি গ্রিসের কথা বলছি, পাশ্চাত্য দর্শনের কথা বলছি, ওখানেও তখন ওরকম আর চলছে। তারপরে এসে ইহুদি ধর্মটার থেকে বেশি পপুলার হলো খ্রিশ্চান ধর্মটা। খ্রিস্ট ধর্ম যখন পপুলার হলো তখন এগুলো সমস্ত পেছনে পড়ে গেল, পেছনে পড়ে গিয়ে ওই কনসেপ্ট মানে খ্রিস্ট ধর্মের এবং সেমিটিক রিলিজনের যেটা এক ঈশ্বরবাদ, হ্যাঁ, এবং ঈশ্বর বলে একজন কেউ আছে, সে তোমাকে ক্রিয়েট করছে ওপর থেকে, সে দেখছে তোমার প্রতি মুহূর্তের হিসেব রাখছে এবং তোমাকে তার কাছে একটা জবাবদিহি করতে হবে, হেল আর হেভেনের কনসেপ্ট, এগুলো এসে যাবার পর সেমিটিক ধর্মের ক্ষেত্রে বা অ্যাব্রাহামিক্যাল রিলিজনের ক্ষেত্রে ধর্ম জিজ্ঞাসা নিয়ে দর্শন খুব বেশি আর ডেভেলপ হয়নি। কারণ প্রথম একটা বড় কারণ আছে তার জন্য, সেটা হলো সেখানে তো বলে দেওয়া হয়েছে তুমি প্রশ্ন করতে পারবে না, উনি ঈশ্বর, বা ঈশ্বর বলে একজন আছে, যা উত্তর আছে ওই বইটাতেই উত্তর আছে। দ্যাটস এ প্রবলেম। মানে একটা বই বা একটা গ্রন্থ মানা যে ধর্ম, সেটাতে এই জিনিসটা কিন্তু আছে, প্রশ্নের সম্ভাবনা নেই। এবং তারা যেহেতু খুব পাওয়ারফুলও ছিল সামাজিক এবং রাজনৈতিকভাবে, কাজে অন্য কোনো ধরনের চর্চাকে একেবারে ব্যান করে রাখা হলো পুরো মধ্যযুগটা ধরে। একেবারে তোর রেনেসা পিরিয়ড, ফরাসি রেনেসা হওয়ার আগে, নবজাগরণের আগে অবধি সেভাবে প্রশ্ন করার কোনো স্কোপই ছিল না। ওকে, তো ওটা ওদিকে ধর্ম জিজ্ঞাসাটা বন্ধ হয়ে গেল। ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এই ধরনের যেহেতু ছিল না এবং তাদের রাজনৈতিক ক্ষমতাও ওরকম জায়গায় পৌঁছে যায়নি কখনো, যাতে তারা, প্রথমত তো চিন্তাভাবনাটাই ওরকম নয়। কিন্তু ধর পুরাণকেও যদি কেউ আঁকড়ে ধরে বলতো, আজকে যেটা চালানোর চেষ্টা করছে, যে পুরাণের যারা মানে পুরাণপন্থী, ঈশ্বরবাদপন্থী বা পুরাণপন্থী, তারা যদি রাজনৈতিকভাবে এতটা শক্তিশালী হয়ে যেত যে আর কোনো আলোচনা আমি করতে দেব না, আমি অদ্বৈত দর্শনের আলোচনা করতে দেব না, আমি বৌদ্ধ দর্শনের আলোচনা করতে দেব না, বা অন্য কোনো দর্শনের আলোচনা করতে দেব না, তাহলে হয়তো ভারতবর্ষ এরকম হতো। কিন্তু ফরচুনেটলি, ভাগ্যক্রমে সেটা হয়নি। কাজে ভারতবর্ষের ধর্ম জিজ্ঞাসাতেই এগিয়ে গেছে দর্শনের বিষয়টা। পাশ্চাত্যের ক্ষেত্রে নবজাগরণের পর যেটা হলো সেটা ধর্ম জিজ্ঞাসার বিষয় না, তাদের প্রজেক্টটা আলাদা। তাদের প্রজেক্টটা হচ্ছে আবার ওই পৃথিবী, এই সমস্ত ইউনিভার্সের হোয়াট ইজ দ্য আলটিমেট ট্রুথ, কী দিয়ে তৈরি, সেটা কি বস্তু দিয়ে তৈরি, বস্তুবাদ যেটা ম্যাটেরিয়ালিজম, নাকি সেটা চিন্তা দিয়ে তৈরি, থট বা আইডিয়া দিয়ে। এইটার একটা তোর আলোচনা শুরু। তার মধ্যে মেজর রোল আছে ডেকার্তে, স্পিনোজা, হেগেল আর অনেক পরের, জন লক ইত্যাদি। এরা মানে সবাই ওই সময় অ্যাকচুয়ালি মধ্যযুগে না খুব অন্ধকার অবস্থা ছিল, দর্শন চর্চা একেবারেই যেটা বললো পাশ্চাত্যে কিন্তু দর্শন চর্চা একদম হয়নি, মানে হতে দেওয়া হয়নি আর কি। এবং সেই সময় কিন্তু অ্যারিস্টটলের লেখা বল বা অন্যান্য যা যা লেখাপত্র ছিল সেগুলো কিন্তু ব্লক করে দেওয়া হয়েছিল। ওই সময় পাওয়া যাচ্ছিল না লেখা। কিছু মানুষ কিছু জায়গায় সেই লেখাগুলোকে পুনরুদ্ধার করে অলমোস্ট সিক্রেটিভলি সেগুলোকে আবার রিক্রিয়েট করে আবার পরে পৃথিবীর কাছে পৌঁছানোর জন্য। আমরা একটা ভুলে গেলাম, খুব ইম্পর্টেন্ট জায়গা, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। হ্যাঁ, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। সক্রেটিসকে সেভাবে পাশ্চাত্য দর্শনের একভাবে জনক বলা যেতে পারে, কারণ লেট অ্যান্টিকুইটি অবধি ওগুলো খুব একটা লেখা পাওয়া যায় না। সক্রেটিস যেমন গ্রিসের এথেন্সে দাঁড়িয়ে উনি প্রশ্ন করতেন সবাইকে, আচ্ছা যে কিছু এই পডকাস্ট করছো কেন করছো বলো তো, এই প্রশ্ন, শুধু এই প্রশ্ন করার যে কালচারটা, সংস্কৃতিটা, সেটা সক্রেটিস তৈরি করেছিলেন। তারপরে উনি কি তত্ত্বে মানে বিশ্বাস কোনো তত্ত্বই দেননি। ইন্টারেস্টিং হচ্ছে সক্রেটিসের পুরো বিষয়টা হচ্ছে ডায়ালগ। তোমাকে প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের একটা কালচার থাকতে, সব কাজের পেছনে একটা প্রশ্ন থাকবে, কারণ থাকবে। এটা সক্রেটিসের থিওরি সেভাবে বলতে গেলে পরে ওই
আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে আমার মাঝে বসত করে কয়জনা, এই টাইপের আর কি একটা কনসেপ্ট ছিল যে মানুষের মধ্যে একটা ওই ইথোস প্যাথোস লোগোস টাইপের একটা বিষয় আছে, যে কিছুটা যুক্তিবাদী, কিছুটা স্পিরিচুয়াল, আচ্ছা ওকে ওকে, সব কিছু মিলে মানুষ, এরকম হচ্ছে একটা কনসেপ্ট ছিল। তারপরে প্লেটো, অ্যারিস্টটল এদের এগিয়েছে এদের এখানে। প্লেটোর যেমন অনেকটা ছিল যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই শেষ সত্য নয়। দের ইজ অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দের ইজ আ মেটেরিয়াল ওয়ার্ল্ড। আইডিয়াল ওয়ার্ল্ড বলে একটা কিছু আছে, স্বর্গ মোটামুটি না। আইডিয়াল উনি বলতেন যে ধর এই কাপ, এবার এই কাপটা কি পারফেক্ট কাপ? সেটা কি করে জানবো? আমাদের মাথায় একটা পারফেক্ট কাপের আইডিয়া আছে বলেই আমি বলতে পারছি যে এই কাপটার মধ্যে এটা খারাপ। বুঝতে পারলি? ইন্টারেস্টিং না বিষয়টা? না মানে বুঝতে পারলাম না। ধর আর একটু পরিষ্কার করে বলি, ধর তুই একটা সিনেমা দেখলি, সিনেমাটা তোর ভালো লাগলো না, কেন? আর একটা ভালো সিনেমা দেখেছি তার তুলনায়। হ্যাঁ, তোর মাথায় একটা কোন সিনেমাটা পারফেক্ট সিনেমা তার একটা আইডিয়া আছে, কিন্তু বাট সেটাও তো বর্তমান, আইডিয়াল তো না। কিন্তু তুই পারফেক্ট সিনেমা দেখেছিস কি কোনোদিনও? না, মানে পারফেক্ট সিনেমা কোনদিন হয় না, মানে পারফেক্ট জিনিস কোনদিন হয় না, এটা বক্তব্য ছিল প্লেটো। আচ্ছা ওকে, পারফেক্ট জিনিসটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে নেই, ওটা আমাদের চিন্তাতেই আছে, ওই মানে আইডিয়াল ওয়ার্ল্ডে আছে। আচ্ছা ওকে, হ্যাঁ মানে যে আমার এগুলো হয়ে গেলে সব থেকে আমার পারফেক্ট জীবনটা আমি কোনোদিনই ম্যাচ করতে পারছি। কারেক্ট, কোনোদিন পারফেক্ট জীবন হবে না, কোনোদিন পারফেক্ট জিনিস হবে না। ওকে আচ্ছা আচ্ছা, খুব ইন্টারেস্টিং, এটা একটা চিন্তায় আমরা ক্রিয়েট করে ফেলি। ওকে, খুব ইন্টারেস্টিং। যেমন ধর আরো খুবই এর জন্য পারফেক্ট মানুষের শরীর, অ্যানাটমি যখন পড়ছে একটা মানুষ, তখন তো একটা পারফেক্ট মানুষের শরীর পড়ছে। এবার যে কোনো ডাক্তারকে তুই জিজ্ঞেস করবি যে আপনি এই যেটা পড়ে এসছেন অ্যানাটমিতে, যে পারফেক্ট হার্ট, পারফেক্ট শিরা উপশিরা যেমনটা ঠিক হওয়া উচিত, তেমনটা একটাও পেশেন্ট এসছে আপনার জীবনে? কেউ হ্যাঁ বলবে না। আচ্ছা, পারফেক্ট ওই অ্যানাটমিটা কারণ নেই, ঠিক আছে? এবার তাহলে প্লেটোর কনসেপ্ট আছে, তাহলে পারফেক্ট অ্যানাটমির কনসেপ্টটা এলো কোত্থেকে? তাহলে পারফেক্ট অ্যানাটমিটাও তার আইডিয়াতে আছে। আচ্ছা ওকে গ্রেট, ঠিক আছে। এবং তো কাজেই আমি পারফেকশনে পৌঁছতে পারবো না, ওটার আমার ইন্সপিরেশন নিয়ে চলতে হবে, এই হচ্ছে কথা আর কি। এবং দ্যাট ইজ আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, আমি যতটুকু দেখতে পাচ্ছি তার মধ্যে আমার সীমিত আর কি বাকি জিনিসগুলো। তো এখান থেকে এই যে স্পিরিচুয়াল ওয়েস্টার্ন স্পিরিচুয়ালিটির এই কনসেপ্টটা আসে এখান থেকে, যে তার মানে দের ইজ এ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ওয়্যার ইজ এভরিথিং ইজ পারফেক্ট, আর সেখান থেকে আমাদের রিয়েল ওয়ার্ল্ড, হ্যাঁ সেখান থেকে আমাদের কাছে ওই আইডিয়াটাও এসছে, হ্যাঁ পারফেক্ট ওয়ার্ল্ডের, পারফেক্ট জিনিসের। বুঝছিস, খুব মজার এটা। তো এই সমস্ত প্লেটোর ঘটনা তারপরে এগিয়েছে আরও অ্যারিস্টটল হয়ে ফরাসি বিপ্লবের সময় আবার ওই বিপ্লব নয়, ফরাসি নবজাগরণের সময়টাতে ওই জিনিসটা আবার রিভাইভ করার চেষ্টা করা হয় মধ্যযুগের পরের থেকে, যে প্লেটো ফেটোদের পড়াশোনা করে যে আসলটা কি, আসলে কি এরকম একটা কিছু আছে, আইডিয়াল কিছু একটা আছে, আমরা কি পুরোটা আইডিয়া দিয়েই তৈরি? আরে হ্যাঁ, আরেকটা ওই যে ওই আইডিয়া দিয়ে তৈরি কিনা, এখান থেকেই খোঁজা শুরু হয়, যে যেই প্রশ্নটা করা হয় সেটা হলো যে উৎসটা কি। এই যে জ্ঞান বলে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, এটার উৎসটা কি? মানে আইডিয়াল ওয়ার্ল্ডের মানে আইডিয়া যে বিষয়টা, আইডিয়া, আমার মাথায় একটা আইডিয়া আছে, এটার উৎসটা কি, এটা নিয়ে ডেকার্তে প্রথম, সেই অর্থে আধুনিক দর্শনের জনক কিন্তু ডেকার্ত থেকে বলা যায়। ডেকার্তে বলেছে আমি চিন্তা করি তাই আমি আছি। মানে ডেকার্তের এটাকে মেথোডোলজিক্যাল ডাউট, মানে ডাউট করবো আমি। সবচেয়ে মজার কথা হলো যে কোনো দর্শনের প্রথম কাজ হলো ডাউট করা, যে যা বলেছে যে আমি একটা উত্তর পাচ্ছি না, আমি এটাকে বিশ্বাস করব না, এটা হলো আমার প্রথম আইডিয়া। কারণ আমি যদি বিশ্বাস করে ফেলি তাহলে আমি ওর থেকে নতুন কিছু বের করতে পারবো। কারেক্ট। সেখানে ডেকার্থের বক্তব্য ছিল যে আমি চিন্তা করতে পারি, আমার মাথার মধ্যে আইডিয়াস আছে, সেই কারণে আমি এক্সিস্ট করি। আর আরেকটা জিনিস ডেকার্তে বলেছিল যে তোমার যে সহজাত প্রবৃত্তি মানে ইনস্টিংক্ট, তোমার ভিতরে কিছু ইনস্টিংক্ট আছে, জ্ঞান শুধুমাত্র ইন্দ্রিয় দিয়ে তুমি পুরোটা পাবে না এই পৃথিবী থেকে। তোমাকে কিছুটা তোমার ইনস্টিংক্টের উপর ভরসা করতে হবে। ওই যে আমি চিন্তা করি বলে আমি আছি, ওই আমি যে চিন্তা করি, ওই
কি বলবো, আরো অনেক ডিটেল ব্যাপারটা, আরো অনেক মানে গভীর, যদি খুব বেসিক ভাবে বলা যায় সেটা এরকম না। মানে একটু মানে ইয়েটার মধ্যে ব্যাপারটার মধ্যে মজা আছে। প্রশ্ন হচ্ছে এবার যে আমি এই কাপটা কি রিয়েল, হ্যাঁ, নাকি আমি এটাকে ফিল করছি, এই আইডিয়াটা রিয়েল? আচ্ছা, চিন্তাটা আসল, অরিজিনাল, নাকি জিনিস আসল, মেটেরিয়াল, বস্তুবাদ, এবং অন্যটাকে কি হিন্দিতে বলা যায় না, বেসিক্যালি হচ্ছে আইডিয়া, থট এবং মেটেরিয়াল, কোনটা আসল? এটা নিয়ে একটা ওদের মধ্যে সন্দেহ তৈরি হলো, কোনটা আসল? বুঝে পাচ্ছে না কোনটা আসল। তাহলে দেকার্তে বলল যে আচ্ছা, এই যে প্রশ্নটা করছি আমি, যে এটা কি আইডিয়া নাকি এটা আমি ফিল করছি, মানে আসলেই আছে নাকি আমি ফিল করছি বলেই আছে, প্রশ্নটা কে করছে? তাহলে এটুকু তো নিশ্চিত আমি আছি। হ্যাঁ, কারেক্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। যে আই কোয়েশ্চেন, পুরো কথা এটা এবার ভুল হয়ে যায়। আই থিঙ্ক দেয়ারফর আই এমটা সম্পূর্ণ কথা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই থিঙ্ক দেয়ারফর আই এম শুনেছি নিশ্চয়ই, এটা দেকার্তের থেকে, কিন্তু এটাই শেষ, মানে ওটার পুরো সেন্টেন্সটা এটা নয়। পুরো সেন্টেন্সটা হচ্ছে আই আস্ক দেয়ারফর আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। মানে আমি যদি এটাকে যদি আর একটু বড় করে আজকের দিনেও আমি বোঝার চেষ্টা করি, তাহলে মনুষ্য জন্ম বা মানুষ হবার প্রাথমিক শর্ত হচ্ছে প্রশ্ন করা। তা না হলে তুই বুঝবি না তুই আছিস কি নেই, তো চালিয়ে দিচ্ছে যে যেমন করে চলছে। তাহলে আমার আর মেশিনের মধ্যে, আমার আর ভিডিও গেমের মধ্যে কী পার্থক্য থাকলো? আমি প্রশ্ন করি, তাতেই বোঝা যাবে যে আচ্ছা আমি অন্তত তো আছি, তা নাহলে প্রশ্নটা করছি। ঠিক 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 ঠিক, এটা হচ্ছে দেকার্তের কনসেপ্ট ছিল। ওকে, তো এইসব করে ওরা এগিয়েছে। এইদিকে ভারতে তো তারপর দর্শন আলাদা করে কোনো একটা নতুন দর্শন এসছে তা না, বরঞ্চ সেই সময় মানে দ্বৈত পরে মানে বৌদ্ধ ধর্ম তো পরে এসছে। বৌদ্ধ দর্শন যদি বলিস তাহলে বৌদ্ধ দর্শন খুব স্ট্রং, কিন্তু সেই দর্শন নিয়ে খুব একটা কথা হয় না, ধর্ম নিয়ে বেশি হয়। বাট স্টিল বৌদ্ধ দর্শনের একটা সবচেয়ে মজা আছে, সেটা হলো মানে ততদিনে কি ওই যে তোমরা যে বলছিলে যে ধরো নাস্তিকতা এই সমস্ত চলে এসেছে, সব নাস্তিক তো চলেই এসছে। যে নাস্তিক মানে কি, যে বেদে বিশ্বাস করে সে নাস্তিক, বিশ্বাস করে যে আস্তিক, যে বেদে বিশ্বাস করে না সে নাস্তিক। সেগুলো সব পুরাণ উপনিষদে আছে। হ্যাঁ, চারবাক না, পুরাণ উপনিষদে আছে, মানে এগুলো সব লেখা, মানে লিখে দেওয়া আছে যে তুমি এই ফিলোসফিতে বিশ্বাস করতে। আইডিয়া যে নাস্তিক আস্তিক কি উপনিষদে আছে এটার কথা। আমরা তো বোধহয় দর্শনের কথা তো এটা বলেছিলাম নাস্তিক নিয়ে, যে বেদের উপর আমার বিশ্বাস, বেদকে আমি বিশ্বাস করি ও মানি, বেদ প্রমাণ। হ্যাঁ, বেদ প্রমাণ। এবার তোর পঞ্চভূত আর পঞ্চেন্দ্রিয় আমি বিশ্বাস করি, মধ্যে দাবি বেদ বিশ্বাস করি। আচ্ছা, ওকে, সিম্পল বেদ বিশ্বাস করি, মানে একটা সিঙ্গেল বই। আর কিছু দর্শন তৈরি হলো যারা বলছে বেদ না, ঠিক না। যেমন তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য দর্শন হলো চারবাক, যে বলছে বেদ বিশ্বাস করি না। তারপরে কোয়েশ্চেন্স তৈরি হচ্ছে, এবার তারপর অনেক কোয়েশ্চেন্স তৈরি হচ্ছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন লোক এসে ওই পার্টিকুলার ধর উপনিষদের একটা ফিলোসফিকে নিয়ে তার একটা নিজস্ব এক্সপ্লেনেশন দিয়েছে। ওকে, মানে সে তো শেষ অবধি, মানে আমি যদি খুব লাস্টে দেখি তাহলে সবচেয়ে বড় নাম এদিকে হলো স্বামী বিবেকানন্দ, যিনি বেদান্তর আইডিয়া নিয়ে নিজের একটা প্র্যাকটিক্যাল কিভাবে বেদান্তকে ইউটিলাইজ করা যায় সেটা তিনি বলেন। ঠিক, তার সঙ্গে মানে বৌদ্ধ ধর্মের দর্শনগুলো পরে কিন্তু খুব সুন্দর করে গল্পের মধ্যে দিয়ে ব্যাখ্যা করে, জাতকের গল্প, সেটা কিন্তু খুবই সুন্দর করে ব্যাখ্যা করা আছে। দর্শনই কিন্তু সব, মানে তোকে একটা সিম্পল কথা বলি, একটা ছোট্ট একটা গল্প আছে। বুদ্ধকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আমি একটা সাগর থেকে যদি জল নিয়ে নিই তাহলে সাগরের তো একটু জল কমে যাবে। তো বুদ্ধ বলে যে হ্যাঁ কমবে, কিন্তু একটা জিনিস জানো, তাহলে ওই যে সাগরের যত বিন্দু বিন্দু দেখছো, এই প্রত্যেকটা বিন্দুতে কি হচ্ছে জানো? বলছে কি হচ্ছে? বলছে প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেক মুহূর্তে একটা করে ব্লাস্ট হচ্ছে, আর পৃথিবীটা বা ওই বিন্দুগুলো আবার করে একটা সাইকেলের মধ্যে দিয়ে ঘুরে আবার করে তৈরি হচ্ছে।
মানে ইটস অ্যাবাউট যে সাইক্লিক্যাল ওয়ে অফ আমাদের বেসিক পুরো পৃথিবীর বেসিক আইডিয়া। এরকম ছোট 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 অনেক জাতকের খুব সিম্পল গল্প আছে কিছু, যেগুলো ছোটবেলায় শুনেছি আমরা। এবার তারপরে না শঙ্করাচার্য খুব একটা ইম্পর্টেন্ট, আদি শঙ্করাচার্য খুব ইম্পর্টেন্ট একটা নাম। একটা জিনিস একটু বলে দেবে যে মানে এই যে ফিলোসফি গুলো অনেক মানুষ বিশ্বাস করে তখনই ধর্ম হয়ে যাচ্ছে, এবং হঠাৎ করে আমাদের মানে দ্বৈত অদ্বৈত তো অনেকটা কাছাকাছি পৌঁছে যাওয়া, যে আমি ব্রহ্ম, ব্রহ্মর মধ্যে আমি, তারপরে আবার আমাদের আরেকটা ফিলোসফি বা আরেকটা কোশ্চেনের কাছে গেলাম কেন, মানে আমি আবার বৌদ্ধ ফিলোসফির কাছে গেলাম কেন। আচ্ছা, বুদ্ধ কেন ইয়ে করলো? দেখ, আলটিমেটলি সবাই একটাই সত্যি খোঁজার চেষ্টা হচ্ছে। সেই সত্যিটা হলো আমি কে, আমি কোত্থেকে এসেছি, আর এই পৃথিবীটা কে বানিয়েছে, বা উপরে কেউ আছে কিনা। বেশ ঠিক। এইটার জন্য বুদ্ধ নিজের বাড়ি থেকে বেরিয়েছিল। বুদ্ধ মানে গৌতম বুদ্ধ বেরিয়েছিল, বেরিয়ে বোধিবৃক্ষের নিচে, মানে বোধিবৃক্ষ তো পরে হয়েছে, বোধির নিচে বসে কি হয় এই যে হোয়াট ইজ দিস এনলাইটমেন্ট, যেটা এনলাইটমেন্ট ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার, মানে পৃথিবীটা কিরকম সেটা সম্পূর্ণভাবে বুঝে যাওয়া। এনলাইটমেন্ট মানে কিন্তু ঠাকুরকে পাওয়ার নয়। এই পুরো যে সৃষ্টির আদি জায়গাটা কোথাও একটা সৃষ্টির সঙ্গে কানেক্ট করে ফেলা, মানে যেই সোর্স অফ এনার্জিটা আছে তার সঙ্গে কানেক্ট করে ফেলা, আমার পার্সোনাল এনার্জিটা। আমার মনে হয় আমি এইভাবেই দেখার চেষ্টা করি। বুদ্ধ কেন এটা করে, সেই সময় অলরেডি খুবই বেশ রিলিজিয়াস ব্যাপার সারা মানে ভারতবর্ষে বেশ চলা শুরু হয়েছে, যেমন ব্রাহ্মণ্যবাদ খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু সেখান থেকে বুদ্ধর মনে হয় যে গৌতম বুদ্ধর মনে হয় যে এইটা না, এটাই সব হতে পারে না, এর ভেতরে আরও কিছু আছে, অ্যান্ড আই ওয়ান্ট টু ফাইন্ড। এবং ও ওইভাবে ব্যাপারটাকে খুঁজে পায়। সেই কারণেই বৌদ্ধ ধর্ম, তারপরে বুদ্ধর অতটা জ্ঞান, অতটা একটা বড় মানুষ, তারপর তার ফলোয়ার তো তৈরি হবেই। প্রত্যেক আজকে হচ্ছে না, ইনস্টাগ্রাম ফলোয়ার হয় না, তখন তো ওই ফলোয়ার হতো। এখানে একটা জিনিস আমার মনে হয় যে আমরা বারবার বলছি যে বেদকে প্রমাণ হিসেবে ধরা, বা এটা হিন্দু ধর্ম যেটা, সেটার মূল বিশ্বাসের জায়গা কোনগুলো সেগুলো বোধহয় একটুখানি আমাদের একটু রিক্যাপ করে নিলে ভালো উচিত। সেটা হচ্ছে যে 2-3টে বেসিক জায়গা, যেটা এই বৈদিক ধর্ম বা বেদ নির্ভর ধর্ম। একটা হচ্ছে কর্মসিদ্ধান্ত। কর্মসিদ্ধান্ত কি? কর্মসিদ্ধান্ত হচ্ছে যে তুমি যা কাজ করবে তুমি তার ফল পাবে। বেশ। তুমি যে কাজ করনি তার ফল তুমি পাবে না। একদম সিম্পলি এটা হচ্ছে কর্মসিদ্ধান্ত। এবং সেটার সাথে আরও অনেক কিছু আছে, আরও অনেক কিছু যুক্ত হবে, কিন্তু তুমি যেটা করেছো সেটা তো ফল তুমি পাবেই। ঠিক আছে, ভালো কাজ খারাপ কাজ যাই হোক, কর্মসিদ্ধান্ত একটা বেসিক। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে জন্মান্তরবাদ, যে এই জন্মটাই তোমার শেষ জন্ম নয়, এটা একটা সাইক্লিক্যাল প্রসেসের মধ্যে তুমি আছো। জন্ম হয়েছে, তোমার মৃত্যু হবেই, মৃত্যুর পরে তোমার আবার জন্ম হবে। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট। এই দুটো মেইন কনসেপ্ট। এবার ব্রহ্মের কনসেপ্টটা, যেটা ব্রহ্ম এক না ব্রহ্ম দুই, ব্রহ্ম আর আমি কি আলাদা, নাকি ব্রহ্ম আর আমি এক এবং আলাদা, এগুলো সব আলাদা আলাদা দর্শন আলাদা আলাদাভাবে বেশ করছে। এবং ব্রহ্ম কী তার স্বরূপ নিয়েও আলাদা আলাদা দর্শনের আলাদা আলাদা মত আছে। কিন্তু এই দুটো, কর্মসিদ্ধান্ত এবং জন্মান্তরবাদ, এই দুটো সমস্ত বৈদিক ফিলোসফিতে এক। তো কাজে এই দুটো হচ্ছে বিশ্বাসের জায়গা। যেই ফিলোসফি এই দুটো জায়গায় আঘাত করে, যে না কর্ম সিদ্ধান্ত বলে কিছু নেই, সেটাকে আমরা নাস্তিক ধর্ম বলে দেবো। যে জন্মান্তর মানবে না, যেমন চারবাক দর্শন জন্মান্তর মানে না। মূল চারবাক দর্শন কেন নাস্তিক দর্শন? কারণ চারবাক দর্শনের মূল কথা হচ্ছে যে জন্মান্তর টন্মান্তর বলে কিছু নেই। এই জন্ম নিয়েছো, মরে যাবে, মরে যাওয়ার পর আর কিছু হবে না। কাজে ওরা বৈদের পরিপন্থী, জন্মান্তর মানে না ওরা। হ্যাঁ, মানে ওরা তো ইয়েকে ক্রিয়েটার বলে কোনো কিছু মানে স্বীকার করে না। দেয়ার ইজ নো ক্রিয়েটার, এটা ওটা পরিষ্কার বক্তব্য। তো
এই দুটো হচ্ছে মেইন জায়গা। এবার ব্রহ্মের স্বরূপ নিয়ে তো ফিলোসফি চলেই যাচ্ছে। স্বরূপ মানে আকার কিরকম? না, ব্রহ্মটা ঠিক কি, কাকে আমরা ব্রহ্ম বলবো? ঈশ্বর যদি বলিস তুই, কাকে আমরা ঈশ্বর বলবো? এই যে ধর আমাদের হিন্দু ধর্ম বা বৈদিক ধর্মের লোকজনকে একটু যারা লজিক্যাল চিন্তাভাবনা করে তাদেরকে যদি জিজ্ঞেস করি আপনি ঈশ্বর বিশ্বাস করেন, ডু ইউ বিলিভ ইন গড, সঠিকভাবে কেউ উত্তর দিতে পারবে না, কেউ পারে না। তারপরে ফ্যাল করে তাকিয়ে থেকে বলবে ডিপেন্ডস অন ইয়োর ডেফিনেশন অফ গড। আচ্ছা, এটা কিন্তু খুব কমন। এটা কিন্তু যারা অ্যাব্রাহামিক্যাল রিলিজন বা সেমিটিক রিলিজনের তাদের কাছে এই কনফিউশনটা নেই, কারণ ওখানে বইয়ে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে ঈশ্বরের স্বরূপ। ঈশ্বর, গড, আল্লাহ যাই বল, হ্যাঁ, তার স্বরূপ এটা। একটাই বই, একটাই থিওরি, এটা তুমি বিশ্বাস করলে তুমি থিস্ট, যদি বিশ্বাস না করো তুমি অ্যাথিস্ট, হয়ে গেল, আর কিছু নেই, জিরো সাম গেম। এই ইন্ডিয়াতে এসে প্রবলেম হয়ে যাচ্ছে বা বৈদিক ধর্মে এসে প্রবলেম হয়ে যাচ্ছে যে ঈশ্বরে বিশ্বাস করো, ফ্যাল করে তাকে থেকে বলতে হবে ঈশ্বর মানে, কারণ 10 রকমভাবে আমি ভাবতে পারি ঈশ্বর কি। এই ফ্রিডমটা রয়েছে, এটাকে তুই ফ্রিডমও বলতে পারিস, এটাকে কনফিউশনও বলতে পারিস, ডিপেন্ডস অন উইচ পার্ট অফ আর্গুমেন্ট ইউ আর। রাইট, ফিলোসফিক্যালি তো বেটার, ফিলোসফিক্যালি বেটার, হ্যাঁ ঠিকই। আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে যেটা প্রেমাশিস বললো যে ঈশ্বর কি, আজকের দিনে তুই কাউকে একটা জিজ্ঞেস করবি তো আপনি তুমি ঈশ্বর বিশ্বাস করো, মানে যদি আমাদের সার্কেলে বাকি সবাই বলে হ্যাঁ নিশ্চয়ই বিশ্বাস করি, এটা তো বলবেই অনেকে। কিন্তু আবার কিছু লোক আছে না, আমি রিলিজিয়াস না, আমি স্পিরিচুয়াল, এটা খুব বলে লোক। একটা হায়ার কনসাসনেস, হ্যাঁ মানে এটা হ্যাঁ মানে একটা কি বলতো, একটা সুপার পাওয়ার তো নিশ্চয়ই আছে, বিশেষ করে তারা না, বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি তাদের আইডিয়াটা, তাদের প্রশ্নটা আছে কিন্তু তারা প্রশ্নটা ডিটেলে ঢোকেনি। তাকে যদি জিজ্ঞেস করি যে কোন দর্শন তুমি বিশ্বাস করো, বলতে পারবে না, বেশিরভাগ লোকে বলতে পারবে না। আচ্ছা, তার মাঝখানে আমি শুধু একটা জিনিস বলে দিই, সেটা বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলছিলাম। বৌদ্ধ ধর্মের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো বৌদ্ধ ধর্মের প্রধান ব্যাপারটা কিন্তু বৌদ্ধ বলে যে লাইফ ইজ অল অ্যাবাউট সাফারিং। তুমি দুঃখই পাবে সারা জীবন, তুমি খারাপ, মানে তোমার খারাপই লাগতে থাকবে, তোমার দুঃখ পেতে থাকবে। পয়েন্টটা হলো তুমি দুঃখকে বিশ্লেষণ করবে এবং সেটা থেকে মুক্তি খুঁজে পাবে, এটা হলো তোমার লাইফের উদ্দেশ্য। আচ্ছা, এইটা একটা মানে ও বেসিক আইডিয়া যদি বলিস, খুব বেসিকভাবে যদি বৌদ্ধ ধর্মের জায়গা বলিস, এটা কিন্তু বেসিক আইডিয়া। তুমি দুঃখের কারণ বিশ্লেষণ করো এবং সেটা থেকে মুক্তির উপায় পাবে তুমি। যেই কারণে আজকের দিনে দেখবি বুদ্ধিজম খুব ছোট ছোট জায়গায়, ছোট ছোট ক্ল্যানে প্র্যাকটিস হয়, চান্টিং থেকে শুরু করে এই আইডিয়াটা যে লাইফ ইজ সাফারিং, এই আইডিয়াটাকে কিভাবে এবং সেখান থেকে বেরোনো যায়। কারণ দেখ, সাফারিং তো চারিদিকে আছে, অনেকেই এটা বলে দেয় লাইফ ইজ সাফারিং মানে কি, সারা জীবন শুধু দুঃখই পাবো নাকি। ব্যাপারটা ওরকম নয়, ব্যাপারটা আরো ডিপ, অনেক ডিপে ঢুকলে ব্যাপারটা তুই যে আনন্দ পাচ্ছিস সেটাও সাফারিং। হ্যাঁ, আমি যেভাবে বুঝি, ধর মানে কালকে আনন্দ থাকবে না, না শুধু তাই না, তুই যে আনন্দ পাচ্ছিস সেটাও একটা কাইন্ড অফ সাফারিং, এটাও আছে। তোমার দুঃখ তো আছেই, বাট আরো ডিপে ঢুকলে বা আমার মতো করে যদি আমি এক্সপ্লেন করতে চাই, তাহলে আমার তো মনে হবে যে আমি যে আনন্দটা পাচ্ছি, সে আনন্দটা আমাকে, আমার মনকে ঠিক কি দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমার মনের সেই মুহূর্তের অবস্থান থাকবে। কিন্তু সারা পৃথিবীতে যখন আমি আছি, আমি যখন এক্সিস্ট করছি, তখন এই পৃথিবীতে যা যা ঘটছে, আমার ভেতরে যা যা ঘটছে, সেটা ওই আনন্দের চেয়ে দুঃখের পরিমাণ অনেক বেশি। আচ্ছা, ওকে ওকে। আর আমি সেই দুঃখটা থেকে বাঁচার জন্য আনন্দ খোঁজার চেষ্টা করছি। কিন্তু সে বক্তব্য হলো, এটা আমার মতো করে আমি বলছি, এটা কিন্তু এক্স্যাক্টলি বইয়ের মতো করে বলছি না। বক্তব্য হলো তোমাকে দুঃখটা অ্যাভয়েড করলে হবে না, দুঃখটার মধ্যে ঢুকতে হবে, তার কারণটা খুঁজতে হবে, তাকে বিশ্লেষণ করতে হবে, এবং তার যেই বিশ্লেষণ তুমি করে ফেললে, তুমি আস্তে 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 সেটা থেকে মুক্তির উপায় খুঁজে পাওয়া শুরু করবে। মোক্ষ পাবে তুমি, নির্বাণ, মহানির্বাণ বা নির্বাণ। মহানির্বাণ মানে বেসিক্যালি তুমি জন্ম মৃত্যুর সাইকেল থেকে মুক্ত হয়ে গেলে। ওরা জন্মান্তরবাদ একেবারে মানে না তা নয়, কিন্তু বাট হ্যাঁ, যেখানে ডিফারেন্স হয়ে যায়, তুই এই ধর্মে, বৈদিক ধর্মে বেদ মানলে পরে তুই জন্মান্তরের থেকে কোনো নিষ্কৃতি নেই, ইউ আর কন্টিনিউয়াসলি রিবর্ন অ্যান্ড রিবর্ন অ্যান্ড রিবর্ন অ্যান্ড রিবর্ন অ্যান্ড রিবর্ন।
বুদ্ধ বলেন যে না, তুমি দুঃখ পাচ্ছ, এই যে সাফারিং, এটার জন্যই তোমাকে আবার জন্ম নিতে হচ্ছে, আবার জন্ম নিতে হচ্ছে। যখন তুমি এটার থেকে মুক্ত হয়ে যাবে তখন তোমার নির্বাণ হয়ে যাবে, তখন তুমি এই জন্ম মৃত্যুর সাইকেল থেকে মুক্ত হয়ে যাবে। এটা হিন্দু ধর্মে নেই। আচ্ছা, হিন্দু ধর্মে তোমার জন্মান্তর হবেই। ওকে, গ্রেট। এই বৌদ্ধ অব্দি পৌঁছলাম আমরা ভারতবর্ষে। জৈন আছে, জৈন ধর্ম আছে আলাদা করে। জৈন ধর্ম আছে, জৈন ধর্ম মোটামুটি সিমিলারই, মোটামুটি সিমিলার, কিন্তু ওখানে জৈব অজৈব এই নিয়ে একটা দ্যাটস দ্য কনসেপ্ট। মানে জৈব আছে, দুটো জিনিস এক্সিস্ট করে, একটা জৈব একটা অজৈব। মানে যার প্রাণ আছে, যার প্রাণ নেই। যার প্রাণ আছে, যার প্রাণ নেই। এবার যার প্রাণ আছে সে ইম্পর্টেন্ট। আচ্ছা, কর্মের যে একটা সাইকেল আছে, সেই সাইকেল থেকে আমি কি করে মুক্ত হব সেটাও আমার বুঝতে হবে থ্রু দিস ধর্ম। অহিংসা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ওদের। যার যেই জিনিসের প্রাণ আছে তার সঙ্গে আমি কোনো রকম সংঘাতে যাব না। মানে কোনো প্রাণ যাতে আমার দ্বারা নষ্ট না হয় পৃথিবীর, মানে সে যে কোনো প্রাণ হোক। ওরা তো নিরামিষাশীও হয়। নিরামিষাশী শুধু নয়, মানে ওরা অন্য লেভেলের নিরামিষাশী। ভিগান টিগানেরও উপরে চলে গেছে, জায়ান ফুড আর কি। ওরা ওই বেসিক্যালি হচ্ছে যে কি করে আমি খারাপ কর্ম নিজের শরীরে এবং মনে ধারণ করব না। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওটা থেকে মুক্ত কি করে হয়ে যাবো? মানে খারাপ কর্ম হয়ে গেলে তো মুক্ত হতে পারবো না। সো ইট দোজ ফুড যেগুলো আমার শরীরে কর্ম দেবে না, বেসিক্যালি ইন এ সেন্স যে আমাকে কোনো সাফারিং দেবে না। আচ্ছা, এগুলো সব এক সময় চলছে, মানে হ্যাঁ চলছে। তারপর ধর এবার ওই শর্ট দর্শন নিয়ে আলোচনা করে তো লাভ নেই, যে মোটামুটি কিরকম ভাবে মানুষের, এবং আমার যেটা জিজ্ঞাসা ছিল যে ইতিহাসে তখন কি ঘটছে আর কি, যে কেন হঠাৎ করে মানে তখন পারিপার্শ্বে কি কি ঘটনা ঘটছে, যে তখন ওই সুলতানরা ঢুকছেন, মোগলরা ঢুকছে। না, ওটা তো মোগলরা পরে ঢুকেছে, কিন্তু মধ্যযুগের কথা তো বললোই, যেখানে যেই সময় মধ্যযুগের যে চূড়ান্ত সময়, সেই সময় কিন্তু এখানেও দর্শনের কি হচ্ছে খুব একটা আমাদের আইডিয়া নেই। আচ্ছা, ওকে। কারণ সেই সময়ের লেখাতে তো মেজরলি লেখাগুলো বেশিরভাগ আইদার ধর ফাইয়েন বা হিউয়েন সাং, ওইদিকে তো এটা তো পরে, মানে আরো পরে, তার আগের তো লেখাই নেই কোনো। হ্যাঁ, মানে সবই তো সে ব্রিটিশরা করেছে। হ্যাঁ, সুলতান আমলে কি লেখা তো নেই। আমি বলছি যে ভারতের যে দর্শন, ভারতের দর্শনের মধ্যে মূলত এই তিনটে প্লাস চারবাগ আজিবকের দর্শন, এগুলোর আজিবকরা একটা গ্রুপ ছিল, চারবাগের মতোই ধরতে পারে, ওরাও নাস্তিক। এদের ডেভেলপমেন্টটা কিন্তু সুলতানি আমল, মানে 1100-1200 খ্রিস্টাব্দের পরে বন্ধ হয়ে গেছে। ভারতের যে গ্রোথ অফ ফিলোসফি সেটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট সেভাবে ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট যদি বলি, সেটা দেখতে পাই আবার এই কবির ভক্তি আন্দোলনের সময়টাতে। আচ্ছা, ওকে, নতুন কিছু এলো আবার হঠাৎ করে। তার আগে কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না আলাদা করে কোনো ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট, এখানেও হয়নি আর বাইরে তো হয়নি, মধ্যযুগটা পুরোই বন্ধ ছিল। আচ্ছা, এই সুলতানরা ঢুকলো মানে ওই আব্রাহামিক রিলিজন ঢুকলো একটু ভারতবর্ষে। হ্যাঁ, দুটো মেলার কোনোদিন চেষ্টা হয়নি, কবিরে এসে সুফিতে এসে। মানে এই যে এতদিন ধরে ধরো, মানে আমি বলছি আর কি, যে আমি একটা ছিলাম যে আমি ঈশ্বর খোঁজার চেষ্টা করছি, এবার তুমি আব্রাহামিক রিলিজন নিয়ে ঢুকে বললে আমি কিন্তু ঈশ্বরের স্বরূপ জানি। এবার মানে আমি আর তুমি একদিন আলোচনা করে কোনো একটা মিড পয়েন্ট বা কিছু, তখন কি হয়েছে টয়েছে এরকম জিজ্ঞাসা করো। দেখ, যে কোনো আব্রাহামিক রিলিজন বা যে কোনো মনোথিয়েস্টিক রিলিজন, তাদের বক্তব্য, তাদের কাছে কোয়েশ্চেন কম। তো বললাম, তারা তোর আমি যদি আব্রাহামিক রিলিজনের হই, তোর সঙ্গে আমার যদি কথা হয়, তুই যদি অনেক প্রশ্ন করিস, মানে এত প্রশ্ন করো না, আমি যেটা বলছি সেটাই সত্যি, এবং সেখানে তুমি এই সত্যিটা মেনে নাও, এটাই তো বেসিক আইডিয়া। বেসিক হলেও তবে আমি তোকে একটুখানি কন্টেস্ট করব এই জায়গায়, সেটা হচ্ছে যে সুফি, যেটা ইসলাম থেকেই বেরিয়ে আসা একটা আর্ম, সুফিতে কিন্তু ঈশ্বর ব্যাপারটাকে, ফর ল্যাক অফ এ বেটার ওয়ার্ড, স্পিরিচুয়ালি দেখা হয়েছে। সো বেসিক্যালি নো ওয়ান ইজ সিটিং দেয়ার অ্যান্ড টেকিং অ্যাকাউন্টস। উপরে বসে কেউ তুমি প্রতিদিন কখন উঠছো, কখন বসছো, এই হিসেব রাখাটা মানে ক্রিয়েশনের বা সিস্টেমের বা ঈশ্বরের বা আল্লাহর কাজ নয়। দিস ইজ মাচ মোর মানে থিঙ্কিং লেভেলে ওই জায়গাটাতে পৌঁছানো, বা হ্যাঁ, বা ইন্টারনাল খোঁজ, হ্যাঁ, যে ওটাকে আমি ওইভাবে দেখার ওরা চেষ্টা করে, যে আমি খুঁজে পাই, দেখি তো কি করে। তো সেখানে এসে কিন্তু এই দুটো প্রায় অনেকটা মিলেছে।
এখন এবার কার প্রভাব কার উপরে পড়েছে এই তর্কে গিয়ে কোনো লাভ নেই। না ঠিক আছে, অ্যাকচুয়ালি ধর সুফি গানে ধর একটা সিম্পল গান দুলহে কা চেহারা সোহানা লাগতা হ্যায়, এইটা ছেড়ে দে। আচ্ছা না একটা গান বল, যে কোনো একটা সুফি গান যেটা শুনেছিস। সুফি গান যে কোনটা? অনেক সুফি গান আছে। নুসরত ফজল আলী খাঁ মেরা পিয়া ঘর আয়া, মেরে পিয়া ঘর আয়া ও রামজি, এটা কিন্তু টিভির গানটা, ও মানে লালজি, সিনেমার গানটা অ্যাকচুয়ালি বলছিলাম। রামজি নয়, রামজিটা এসে বলিউডে হয়েছে, ও লালজি। ও লালজি বলিউডে রামজি হচ্ছে। মেরা পিয়া ঘর আয়া ও লালনি, পিয়া কে? পিয়া কিন্তু কোনো প্রেমিক নয়। পিয়া ইজ দ্য সুপার পাওয়ার, যে আমার মধ্যে এসছে। তো ইট ইজ কাইন্ড অফ যদি একদিক দিয়ে বলা যায়, তাহলে কিন্তু এটা অদ্বৈত দ্বৈতর একটা মিল পাওয়া যায় এর মধ্যে। ওখানে ইশক হয়ে গেছে আর কি, মানে মানে উইথ দ্য ক্রিয়েটার অর উইথ দ্য, মানে যেটাই বলছি সুপার পাওয়ার আর কি, বা পাওয়ার, সুপার কেন বলবো, পাওয়ার, উইথ দ্যাট পাওয়ার আমার ইশক হয়ে গেছে, আমি ভালোবেসে ফেলেছি, এবং এতটা ভালোবাসা হয়ে গেছে আমার যে আমি বাকি সব ভুলে গেছি। ও লাইক মীরা, হ্যাঁ হ্যাঁ একদম। মীরা তো ওয়াজ ইন লাভ উইথ কৃষ্ণা, ভক্তির জায়গা থেকে, ভক্তির প্রেম, এটা ভক্তির প্রেম। তো সেইখানে কিন্তু সুফিও একই, হ্যাঁ, যেমন ওটা হচ্ছে ভক্তির প্রেম, প্রেম লেভেলে একদম। এই যে তুই একটা ওই আমাদের ওই গানটা খুব শুনি না ওদেরকে, দুই ভাই, অনেকটা সেই লেভেলই, মানে আমির খসরু, একদম। আমির খসরু ওটাই, নিজামুদ্দিন, হযরত নিজামুদ্দিনের শিষ্য তো আমির খসরু, হযরত নিজামুদ্দিন সুফি সাইন্ট। আচ্ছা একটা মানে জাস্ট মিল ঝোঁকের একটা প্রশ্ন করে নেবো, হয়তো ভুলই বলছি, রামকৃষ্ণ তো একই রকম প্রায়। রামকৃষ্ণ না দর্শনের মধ্যে একটা অদ্ভুত একটা চেঞ্জ আছে। প্রথমে ইট ইজ মোর অফ ভক্তি, যা আমি যেটা নিয়ে খুব প্রচলিত ছিল, যে আমি মা কালীকে দেখেছি বা তিনি দেখেছেন। অথচ বিবেকানন্দ তার সবচেয়ে বড় শিষ্য, তিনি একেশ্বর বা ঈশ্বর মূর্তি পূজার ব্যাপারে তিনি বেদান্ত বিশ্বাস করতেন, তিনি বেদান্ত প্রমোট করতে চান। বেদান্ত তো বলছে তুমি আর ব্রহ্ম এক, তাহলে তুমি দেখলে কি করে, তাই না? তো তার মানে রামকৃষ্ণের সময় যখন বিবেকানন্দর কথা হয়, তখন কিন্তু শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে দর্শনই বলেছেন, এটা বলেননি যে আমি মা কালীকে দেখেছি। তো ওনার দর্শনের এটা মানে একজন বেদান্তর, মানে আমি বলবো বেদান্ত দর্শনের সবচেয়ে বড় যে নামটা আদি শঙ্করাচার্যের পরে ভারতবর্ষে আছে, সেটা হলো স্বামী বিবেকানন্দ। এই লোকটা যার শিষ্য, তার মধ্যে যদি বেদান্ত না থাকে, সে যদি ওই ফিলোসফিটা না বোঝে, তাহলে এই শিষ্যটা তৈরি কি করে হয়? কারেক্ট। আমার মনে হয় ওনার ফিলোসফিতে একটা গ্র্যাজুয়াল গ্রোথ আছে, নিজ ইন্টারনাল গ্রোথ, ওটা পরে গিয়ে হচ্ছে। এটা না আমার মনে হয় যে এটাকে শুধু ফিলোসফিতে বাঁধলে পরে একটুখানি মুশকিল হবে, যে এটা পড়ে পড়ে এই ফিলোসফিটা কখনো আসবে না। না একদম, ফিলোসফিতে আমি একাডেমিক একটা পড়াশোনা হতেই পারে, ঠিক, যেটা একাডেমিক্যালি একটা পড়াশোনা হচ্ছে, এবং তারপরে আমি ভাবছি, ভেবে 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 একটা লজিক তৈরি করছি, লজিকের পদ্ধতি অনুসরণ করে আমি একটা কিছু বের করছি, উইচ ইজ ক্লোজ টু সায়েন্স অর এনি একাডেমিক রেশনাল চিন্তাভাবনা। হ্যাঁ, তো রেশনাল কথাটা ইউজ না করি, আমি বলছি একটা পদ্ধতির মধ্য দিয়ে আমি যাচ্ছি, এটা একটা পথ আছে। কিন্তু এই ঈশ্বর এবং দর্শনে শুধুমাত্র ঈশ্বর চিন্তা বা ঈশ্বর বিশ্বাস তো হয়নি, সেখানে ও যেটা বলছিল অরুণাব, যে নীতিশাস্ত্র কোনটা ঠিক কোনটা ভুল আমাদের সমাজে, রাজনৈতিক মতবাদ কী হবে, এগুলো তো দর্শন। তো এনিথিং অন হুইচ উই ক্যান ডাউট ইজ ফিলসফি। কিন্তু এই ঈশ্বর বিশ্বাস বা অবিশ্বাস বা ঈশ্বরের স্বরূপের অনুসন্ধান, এটা শুধুমাত্র এই পদ্ধতি দিয়ে হয় না, এটার জন্য ওই জ্ঞানযোগ অবভিয়াসলি পদ্ধতি, কর্মযোগ এবং ভক্তিযোগ তিনটেই আছে। তো যারা কর্মযোগ এবং ভক্তিযোগ দিয়ে পৌঁছচ্ছে সেখানে, তারাও ওই রিয়েলাইজই করছে, ওইখানেই পৌঁছচ্ছে। ইটস এ রিয়েলাইজেশন কোয়েশ্চেন, ইটস নট যে কী থিওরি আছে তোমার বলো তো। এবার আমার মনে হয় না রামকৃষ্ণদেবকে যদি জিজ্ঞেস করা হতো যে আপনি বলুন তো স্বরূপটা, আপনি থিওরি দিয়ে
হ্যাঁ, এই অমুক তো অমুক বলেছেন, আপনি একটা রেফারেন্স দিয়ে একটা পেপার লিখলেন না কেন? আমার মনে হয় না উনিও বলতে পারতেন, বিকজ ইটস রিয়েলাইজেশন, এবং সেটাও উনি বিবেকানন্দ অবধি পৌঁছে দিতে পেরেছিলেন বলেই বিবেকানন্দও বুঝেছিলেন, স্বামী বিবেকানন্দ। মানে সেখানে বলা হয় না টাচ করে একটা পাওয়ার ফিল করেছে, আমার মনে হয় দ্যাটস দ্য ট্রান্সফারেন্স অফ রিয়েলাইজেশন, অ্যান্ড ইটস পসিবল। ইটস পসিবল। এই যে মানে স্পিরিচুয়ালিটি, এটার বেস্ট ডেফিনেশন কি হতে পারে? আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে স্পিরিচুয়ালিটির বেস্ট ডেফিনেশন হলো ইউ কোয়েশ্চেন ইয়োর সেলফ কন্টিনিউয়াসলি টু বি এ বেটার হিউম্যান বিং। তোমার কারো সঙ্গে দেখা করতে হবে না, তোমার নিজের সঙ্গে দেখা করার আছে। সেটা হয়নি, সেটা 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 তুমি যদি নিজেকে কোয়েশ্চেন করতে থাকো কন্টিনিউয়াসলি, তাহলে তুমি গিয়ে একদিন ওই জায়গায় পৌঁছতে পারবে যেটাকে আমার মতে যেটা নির্বাণ, যেটা ইজ এ হাইয়ার রিয়েলাইজেশন। ওরকমই, মানে জাস্ট আস্কিং কোয়েশ্চেনস ইনসাইড, ভেতরে, মানে আমি ইংরেজিতে বললাম কথাটা, আর কিছুই ডিফারেন্স হলো না ব্যাপারটার মধ্যে। কিন্তু হ্যাঁ, মানে যেটা হচ্ছে আমার চারদিকে বা আমার সাথে, বা আমি যেটা ভাবছি সেটাকে অবজার্ভ করা, এটাই স্পিরিচুয়ালিটি। এটার সাথে আমার সাথে কে আমার স্বধর্ম অবলম্বনকারী, তাদের কি হবে, তারা মন্দির বানাবে না মসজিদ বানাবে না গির্জা বানাবে, হ্যাঁ, তাতে কি কি রিচুয়ালস, এই সমস্ত কিছুর বাইরে গিয়ে শুধু আমার সাথে আমি সময় কাটাবো। মানে এই যে স্পিরিচুয়ালিটির প্র্যাকটিস, তার কাছাকাছি যাওয়া বা এই একটা এইবার প্র্যাকটিস, দেখ, এখানে দুটো ব্যাপার আছে, মানে এগুলো কখন উঠছে? এইবার দুটো ব্যাপার আছে এখানে। একটা হচ্ছে যে যোগও তো একটা শট দর্শনের মধ্যে একটা দর্শন হচ্ছে যোগ, যেটাকে আজকাল যোগা বলা হয়। আসলে হচ্ছে যোগ দর্শন পতঞ্জলির যোগ দর্শন, এই যে রিয়েলাইজেশনের কথা বলা হলো, যে সৃষ্টির স্বরূপ বুঝবে বা এই সমস্ত, এটার পদ্ধতিটা কি হতে পারে, সেটা হচ্ছে যোগ দর্শন। কি হতে পারে? ওয়ান অফ দ্য ওয়ে, মন শুদ্ধ করো, প্রথমত মন, শরীরটির অনেক পরে। মন শুদ্ধ করো, চিন্তাভাবনা শুদ্ধ করো, শুদ্ধভাবে থাকো, শুদ্ধভাবে খাওয়া দাওয়া করো, তারপর এই বিভিন্ন রকম শারীরিক কিছুও রয়েছে তার সাথে, এই সমস্ত কিছু করো, এবং ধ্যান, এই সমস্ত করে তুমি একটা জায়গায় পৌঁছবে যেখানে তুমি এই রিয়েলাইজেশনটা পাবে। সেটা হচ্ছে পদ্ধতি। ওটা শুধুমাত্র আসন করে হয় না, ওটার জন্য একটা প্রসেস। যোগা ম্যাট কিনলেই হয়ে যাবে না। যোগা ম্যাট কিনে আমি যোগা করলাম, কিচ্ছু হবে না তাতে, কিন্তু এটা একটা পদ্ধতি ওরা বলেছে, তাতে হয় কিনা আমি জানি না, নিশ্চয়ই হতো, হয়তো ওভাবেও হয়তো করা যায়, তার সেটার একটা ট্রেনিং আছে প্রপার, মন, খাবার দাবার, চিন্তা ভাবনা, সমস্ত কিছু, এবং তারপরে ধ্যান, মেডিটেশনের একটা প্রসেস পুরো। এটা একটা, আমার জানা মতে এটাই একমাত্র যেটা স্পিরিচুয়ালিটির প্র্যাকটিস বুক। বাকি যা বেরিয়েছে তার থেকে অফশুটস বেরিয়েছে, এবং আনফর্চুনেটলি বেশিরভাগই হচ্ছে ইনকমপ্লিট অফশুটস। ওটার একটা অংশ নিয়ে, বা এই জায়গাটা বেশ ভালো লাগছে, নিয়ে চালু করে দিলাম ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন। আরে তার আগেরগুলো কোথায় যাবে? তার আগে যে মন, চিত্ত, ভাবনা এবং সমস্ত কিছু শুদ্ধ করতে হবে, তারপরে শরীরেরও একটা প্রস্তুতি নিতে হবে, তারপরে তো মেডিটেশন আসবে, ধ্যান আসবে। এসব না নিয়ে আমি ওখান থেকে বের করে নিলাম ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন করো। এভাবে টুকরো টুকরো করে অনেক কেউ একটা বের করে নিচ্ছে, এখান থেকে শুধু শারীরিক কসরতগুলো বের করে নিই, বেশ চলছে তো আমার, হাজার হাজার লোক হাজার হাজার টাকা দিচ্ছে, কন্টিনিউয়াসলি বলে চলছে যে মানে ওই যে একটা বিষয় চিন্তা করো, একাগ্রতা। আমি এটা বিশ্বাস, এটা ভুল বলে আমার মনে হয়। মেডিটেশনে তোমার মাথায় চিন্তা আসবেই, মেডিটেশন ওই জন্যই করা উচিত, তোমার মাথায় চিন্তাকে আবার না, চিন্তাকে শূন্য করতে হবে না, মানে এটাই তো সমস্ত মেডিটেশনের। যে আমি বললাম আজকে না এটা ঠিক না, একটা শব্দ শোনো, আজকে আমি বললাম এটা ঠিক না। হ্যাঁ, মানে মানে একটা চিন্তা করে আমি কোথায় যাচ্ছি, আমি এটাকে প্রশ্ন করলাম, আমি এই প্রশ্ন করে বললাম এটা ঠিক না। আমি এটা অনেককেই বলি, মেডিটেশন করার প্রথম উদ্দেশ্য হলো তোমার ঈশ্বর দেখতে হবে না। মেডিটেশন মানে তুমি এক জায়গায় বসবে, টু স্পেন্ড সাম টাইম উইথ ইউর সেলফ। তুমি তোমার সঙ্গে কথা বলবে যে আচ্ছা বসলাম, বসে বললাম আচ্ছা আজকে আমি ঠিক কী কী চিন্তা করলাম সারাদিনে, এই মুহূর্তে আমার মাথায় কী কী চিন্তা আসছে, আচ্ছা কালকের একটা কাজ আছে সেই চিন্তাটা আসছে, এই চিন্তাটা কি খুব জরুরি? আচ্ছা যদি জরুরি না হয় তাহলে এটা সরাই। এই প্রসেসের মধ্যে দিয়ে তোর মনের একটা ক্লিনলিনেস তৈরি হতে পারে। আমাকে নিয়ে, তোকে নিয়ে কেন? কারণ তুই প্রত্যেকটা ভাবনাকে আইডেন্টিফাই করছিস আলাদা আলাদা করে,
যখনই তুই বলছিস তোকে কি ভাবনা তুই শূন্য করতে পারবি না, হিউম্যানলি পসিবল না এই মুহূর্তে। গৌতম বুদ্ধ সবাই হয়ে যায় না যে তিনি মহাপরিনির্বাণ লাভ করলেন, তিনি তার কিছুতেই নেই, তো তিনি সব বুঝে, ওইটা তো হবে না। এখন মানে আমি বলছি যে বিভিন্ন পডকাস্টার ওইসব বলে তো মেডিটেশন কিজিয়ে ফিজিয়ে ওইসব ফালতু কথা, আর চিন্তা শূন্য করা, একটা জিনিসে ইয়ে করা, আমার একেবারেই ফালতু লাগে এগুলো। তার চেয়ে বরং মেডিটেশন ক্যান বি এক্সারসাইজ, এই এক্সারসাইজটায় তুই তোর ভাবনার প্রয়োজনীয়তা এবং কোন কোন ভাবনা তোর মাথায় আছে এটার অবজার্ভ করতে পারিস খুব ভালো করে মেডিটেশনে বসে। এবং যখনই অবজার্ভ করে নিলি তখন তুই এটাও বুঝতে পারবি যে কোন ভাবনাগুলো আমার জরুরি আর কোনগুলো জরুরি না। ও জরুরি না তবু কেন আসছে, তাহলে ওটাকে সরাই, তুই সরাতে পারবি। তুই যখন আইডেন্টিফাই করে নিবি তখনই তুই সরাতে পারবি। এটার মধ্যে অনেক মানে একটা অদ্ভুত আমার মনে হয় যে একাগ্রতা, আমি এবার কনসেন্ট্রেট করব, এইভাবে কোনোদিন একাগ্রতা আসে আমার মনে হয় না। হ্যাঁ, একাগ্রতা তো তখনই যখন তুই একাগ্র হয়ে কাজ করছিস, তখনই মনটা একাগ্র। একমাত্র কনসেন্ট্রেটেড মাইন্ডে যেটা কাজ করছিস তখনই কনসেন্ট্রেশন আসে। আমি চুপচাপ সমস্ত কিছু ছেড়ে দিয়ে এবার না আমি একাগ্রতা হব কিসের উপরে? Why are you concentrating? On what are you concentrating? You have to concentrate on something. এবং বলে যে সেই লেভেলে যদি কনসেন্ট্রেশন হয়, দেন ইউ রিয়েলাইজ সার্টেন পয়েন্টে যে there is something that happened which is beyond me. এবার এইটা করার জন্য কিন্তু আগে তোকে ভাবনা দিয়েই যেতে হবে। যেমন চেষ্টা করিস যে তোর ভাবনাটাকে বন্ধ করার, তাহলে কিন্তু তুই মেডিটেশনটা করতেই পারবি। হ্যাঁ, যেমন আমি বলছি কি বল ওই ফটোগ্রাফার যে রঘু, খুব নাম করা যে, ও হ্যাঁ হ্যাঁ, আরে রঘু দীক্ষিত না, রঘু দীক্ষিত তো সিঙ্গার, আরে রঘু রাইয়ের একটা কেউ পেলে পরে দেখবেন নিয়েতে, ওর একটা সিরিজ করেছিল ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের নিয়ে। পরে সেটা নিয়ে কথাও বলেছেন যে ধর স্টেজে বসে একেবারে ছবি তুলতেন। আলী আকবর খাঁ সরোদ বাজাচ্ছেন আর নিমগ্ন চিত্তে, ওনাকে দেখলেই তো ভিডিও দেখলেই বুঝবে উনি একদম নিমগ্ন চিত্তে, মানে কনসেন্ট্রেশনের সুপারলেটিভ ফর্মে উনি বাজাচ্ছেন সরোদ একটা কিছু, রাগ বাজাচ্ছেন। বলে হঠাৎ করে চোখ খুলে উনি কেমন অবাক হয়ে গেলেন। ওই সময় কী বেজেছে ওটা উনি বুঝতে পারেননি, যারা এটা কী বাজলো আমার হাত দিয়ে। ওই লেভেলে কনসেন্ট্রেটেড আলী আকবর খাঁর মতো সরোদ ওই পারফেকশনের লেভেলে, ওই ক্রিয়েশনের লেভেলে যখন একজন বাজাচ্ছে, ওটা হচ্ছে কনসেন্ট্রেশনের সুপারলেটিভ ফর্ম। তখন উনি একটা স্পার্ক পেয়েছেন কোথার থেকে, যেটা ইজ বিয়ন্ড হিম, যেটা আমার চোখ খুলে মানে এটা কি বাজলো আমার হাত দিয়ে। ইয়েও বলেছিলেন, কুমার বাসুও বলেছিলেন যে এমন একটা কিছু করে ফেললাম, মানে আমাদের মানুষ হিসেবে টার্গেটটা হচ্ছে ওই জায়গাটায় পৌঁছে যাওয়া। হ্যাঁ, তাহলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তা ঠিক হওয়ার কি আছে? ঠিক হয় তাহলে আমি সব জেনে যাবো না, এরকম না সবকিছু জেনে যাবি না রে ভাই। দেখ, আমার কাছে বিষয়টা খুব সিম্পল। তোর জীবনে তোকে ভালো থাকতে হবে, তোর মনটা সুখে থাকতে হবে। আর তোর ধর বাড়িতে বেসিন জাম হয়েছে কোনদিন, কি করিস? কুচি আর ড্রেনেক্স দিলে একেবারে চলছে। মেডিটেশনটা আমার কাছে ড্রেনেক্সের মতো। তুই প্রথমে তো সমস্ত চিন্তাগুলোকে আগে তো আইডেন্টিফাই করতে হবে বেসিনটা জাম হয়েছে। তুই যদি নাই জানিস বেসিন জাম হয়েছে, তাহলে তুই ড্রেনেক্স দিবি কি করে? প্রথমে না জ্যাম তো না বন্ধ করে দাও, বেসিন জলই ঢেলো না, এটা ধরলে পরে তো মুশকিল। ওইখানেই আমার বক্তব্য হচ্ছে তুমি তারপরে কি হবে? বেসিন যদি খুলে যায়, তোর জলের ধারাটা খুব স্পষ্ট পরিষ্কার করে নামবে, তোর জন্য ব্যাপারটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। এত কিছু ভাবছি, আচ্ছা কনফিউশন বলে পৃথিবীতে কিছু নেই। এই কনফিউশন বলে তো ব্যাপার আছে একটা, আমি হ্যাঁ করবো না করবো, এটা বাইনারি খুব, যে হ্যাঁ কিংবা না, এর বাইরে কিছু নেই। তোকে একটা জিনিস ডিসাইড করতে হবে যে আমি আইদার হ্যাঁতে যাবো নাহলে নাতে যাবো। মেবি বলে কিছু হয় না অ্যাকচুয়ালি। মানে ধর আমি বলছি সিম্পল একটা, ধর তুই একটা কনফিউশন কি নিয়ে হতে পারে তোর? আমার এখন আবার বিরাট কনফিউশন তোর? আবার মনে হচ্ছে আমি সব থেকে বেশি খুশি থাকবো যেটা বলছিলাম যে আমি যদি বাড়িতে গিয়ে লেখালেখি করতে পারি, বাড়িতে গিয়ে আমার বাড়ি চলে যেতে পারি, কলকাতা না। এটাতে কনফিউশন নেই তো কোনো। কিন্তু না, আমি চলে গেলে তো আমি কাজ পাবো না আর কি, এটা তো জানিস। তার মানে তুই নাটাকে চুজ করে নিয়েছিস, কনফিউশন তোর নেই।
আমার মনকে বোঝাতে পারছি না, মনের আবার মনে হচ্ছে মনকে বোঝানোর কি আছে, এটা তো পরিষ্কার ব্যাপার যে আমি এই মুহূর্তে এই কাজটা করতে পারবো না, তাহলে আমি কখন করতে পারবো? যখন প্রচুর টাকা হয়ে যাবে। হ্যাঁ, তো তখন প্রচুর টাকা হওয়ার জন্য কাজ করি, তাহলে এখন ওইটা নিয়ে কনফিউশনে থেকে কি লাভ? যে সিম্পল না ব্যাপারটা, এটা এত কি অসুবিধা আছে এটা ভাবতে? এটার জন্য 4খানা বেদ পুরাণ উপনিষদ এত কিছু লেখা হলো? এটা তো সহজ ছিল তো। না, ওকে, হ্যাঁ, ব্যাপারটা সহজই। আর সবচেয়ে বড় জানিস, পাশ্চাত্য আর প্রাচ্যের, আমি বলবো সেই অর্থে কনফুসিয়াস, তাও এই ধরনের ফিলোসফিও খুবই প্র্যাকটিক্যাল লাইফকে টার্গেট করে। তুমি প্র্যাকটিক্যালি কি করে ভালো থাকতে পারো, বৌদ্ধ ধর্মও তাই। কিন্তু দর্শন জেনারেলি তোমাকে প্রশ্ন করতে শেখায়, তোমাকে তোমার ক্রিয়েটারের সঙ্গে মানে দেখা হবে কিনা সেই সব তো শেখাবেই। তার চেয়ে বড় জিনিস হলো তুমি তোমার লাইফটাকে কি করে নেভিগেট করবে। কারেক্ট। আমার খুবই লজিক্যাল লাগলো ব্যাপারটা, হ্যাঁ, খুবই ভালো। এবার এখান থেকেই তো একটা বড় পার্ট ঢোকে, সেটা হচ্ছে তন্ত্র সাধনা। এই আর একটা তোর কি ফিলোসফি। ভিউ লাগবে এই তন্ত্র নিয়ে কথা? তোর ভিউ দরকার? তাহলে বল 2-4টে। হ্যাঁ, তাহলে বল 2-4টে তন্ত্রান্ত্রিক নিয়ে আসি। বৌদ্ধতন্ত্র, আগরি, যারা যারা আর একটা লাইফ চুজ করে নিল, আর একটা ফিলোসফি চুজ করে নিল, এগুলো কেন এবং হঠাৎ করে আমি কোথা থেকে? এটা আগেও বলেছি, বেশ 2-3টে পডকাস্টে বলেছি, সেটা হলো তন্ত্র ইজ মোর অ্যাবাউট ইয়োর বডি বিয়ন্ড ইয়োর বডি। ইলাবোরেট। তোর একটা বডি আছে, সেই বডিতে পঞ্চ ইন্দ্রিয় আছে। এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে তোর বডিটাকে একটুখানি এলাবোরেট মানে করতে হবে, বড় করতে হবে থ্রু স্পেসিফিক রিচুয়ালস। দেন ইউ ক্যান হ্যাভ সাম থিংস, যেই জিনিসগুলো তোর মধ্যে তৈরি হবে। আচ্ছা, আমি কিন্তু বিশ্বাস করি না যে তন্ত্র সাধনা ব্ল্যাক ম্যাজিক করা যায়। আমি এটা বিশ্বাস করি না, ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় বলে আমি বিশ্বাস করি না। তাই বলে ক্ষমতা থাকে না মানুষের? থাকে। ক্ষমতা কোথা থেকে মানে ইনহেরিট করা যায়? এটা হলো আমি আমার মধ্যে ওই সেম জিনিস, আমি আমার মধ্যে আমার নিজের সঙ্গে নিজের ইন্টারনাল সেলফটাকে এতটা ক্লিন করে দেবো যে আমার ম্যানিফেস্টেশন ওয়ার্কস। তোর জন্য ওয়ার্ক করেছে, আমার জন্য ওয়ার্ক করেছে, তোর জন্যও করেছে। আই থিঙ্ক ম্যানিফেস্টেশনটা এত পাওয়ারফুল হয়ে যাবে যে আমি যেটা চাইবো সেটা ঘটবে। থ্রু দ্য রিচুয়ালস আই অ্যাম অ্যাকচুয়ালি প্রিপেয়ারিং মাইসেলফ টু গেট দ্যাট। কেউ এসে আমাকে পাওয়ার দিয়ে চলে যাচ্ছে না। ওরা তারানাথ তান্ত্রিক গল্পে ভালো লাগে, কিন্তু কেউ এসে আমাকে পাওয়ার দিয়ে চলে যাচ্ছে না। আমার নিজের মধ্যেই সেই পাওয়ারটা আছে, আমার নিজের মধ্যে সেই পাওয়ারটাকে খুঁজে বের করার কাজ হলো তন্ত্রের। এবং যে রিচুয়ালগুলো আছে, যে ডার্ক রিচুয়ালের কথা বলে, অ্যাকচুয়ালি ডার্কনেস খুব কম। মানে লোকে তো বলে খুব ডার্ক ব্যাপারটা, আসলে ডার্ক নয় অতটা। ইটস মোর অফ এ হোয়াইট থিং, মানে অনেকটা বেশি লাইটের ব্যাপার। তোমার আলটিমেটলি এনলাইটমেন্ট। হ্যাঁ, মানে এটা আমাদের দরকার পড়লো কেন হঠাৎ করে এই পথটা? দেখ, তন্ত্রের ইতিহাস সম্পর্কে আমি পড়ার চেষ্টা করেছি, কিন্তু তন্ত্রের ইতিহাস সম্পর্কে খুব কম জানা গেছে। লিখিত কিচ্ছু নেই। বৌদ্ধ ধর্মের পর থেকে তন্ত্রকে আরো বেশি করা যায়, আরো বেশি ডেট করা যায়। তো কবে থেকে বৌদ্ধ ধর্মের তন্ত্র কিভাবে হচ্ছে? বৌদ্ধ ধর্মেও তারা আছে, তন্ত্র আছে, তান্ত্রিক রিচুয়ালস আছে, বাট তার মধ্যে একটা ডিফারেন্সও আছে আমাদের অন্যান্য সঙ্গে। হ্যাঁ, আমরা যেটা পাই সেটা হলো আমরা নাগা সন্ন্যাসীদের কথা পাই। আমরা সন্ন্যাসীদের ডিভিশনের কথা, নাগা সন্ন্যাসী নিয়ে একটা এপিসোড আছে, যদি দেখতে হয়, ওই ডিটেলে জানতে হয়, তাহলে ওটা দেখতে পারেন। ওদেরকে মঠ এবং ওয়াইজ, ওদের কাজ ওয়াইজ ভাগ করা হয়। আমার মনে হয়, এটা আমার বিশ্বাস, চাই না প্রেমাশিস তোর কি মনে হয়? আমার বিশ্বাস সেইখান থেকেই একটা ধরনের, ইনফ্যাক্ট আগে থেকেই ছিল, সেইটাই আস্তে 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 আর একটু বড় ক্ল্যানের কাছে পৌঁছায়। এবং সব পপুলার হওয়ার সবচেয়ে বড় সুবিধা আছে, মানে পপুলার হওয়ার কারণ আছে। এটা হলো, তুই যদি ভাবিস যে
আমি যদি তন্ত্র চর্চা করি আমার মধ্যে কিছু ক্ষমতা তৈরি হবে উইচ ইজ বিয়ন্ড দ্য আর্থি, মানে আর্থ, মানে সাধারণ মানুষের চেয়ে বেশি। তোর মনে হবে না একবার করে দেখি না হয় কি না? এটাই হয়, এটাই হচ্ছে না। আর আমার মনে হয় তন্ত্র নিয়ে আলোচনাটা গল্প কাহিনীর জন্য অনেকটা বেশি পপুলার হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রু। তন্ত্র নিয়ে যত বেশি গল্প কাহিনী লেখা হয়েছে তত বেশি আর তো অন্য জিনিস নিয়ে লেখাই হয়নি। ভূত এবং তন্ত্র নিয়ে, হ্যাঁ। এবং যেহেতু ওটা একটা যেমন যোগ, যেমন একটা সাধনার পদ্ধতি, ওটা একটা সাধনার পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ, একদম হয়ে গেল। আর কি, এর থেকে বেশি তো জানার দরকার নেই। মানে সবাই সেখানেই পৌঁছতে, ওই যেমন বাউলদেরও তো একটা সাধনার পদ্ধতি একদম, যার সাথে তন্ত্রেরও খানিকটা মিল আছে, সুফিরও খানিকটা মিল আছে, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে ওটা একটা সাধনার পদ্ধতি, ওটা একটা দর্শন। ওটা আবার এট দ্য সেম টাইম দর্শন। ওরা আবার শরীরকে খুব ইম্পর্টেন্ট, দেহতত্ত্ব আছে, শরীরের ইম্পর্টেন্স আছে, ওটাও দর্শন। ওটাও একটা ওয়ে অফ ওইখানেই পৌঁছানো রে বাবা। নিজের রিয়ালাইজেশনের টপ জায়গায় আমি পৌঁছাবো, যেখানে আমি রিয়েলাইজ করব যে আসলে এই পৃথিবী কি, এবং সেটা যত মানুষ সেখানে পৌঁছেছে তারা কেউ কিন্তু এরম বলেনি। আমি না গেলাম, গিয়ে দেখলাম একটা সাদা লাইট, খুব সুন্দর একটা সভা, সেই সভা ইন্দ্র বসে আছে, ইন্দ্রের সামনে মেনকা উর্বশী নাচছে, এই কথাটা কিন্তু বলেনি তারা। বলতেই পারতো, এনলাইটেন্ড হয়ে গেছে, ভগবানকে দেখেছে, বলতেই পারতো, বলেনি। লুকিয়ে লিখেছে, আমার ধারণা লুকিয়ে রেখেছে, আসলে বলে ওখানেই যায়। আমার কনসিয়াসনেসকে ওই কনসিয়াসনেসের সঙ্গে কানেক্ট করা, হয়ে গেলেই হয়ে গেল। রানাঘাট, তিব্বত, হ্যাঁ, 1 ঘন্টার পথ, একদম কাছাকাছি। না ঠিক আছে, একটা পার্ট বাদ চলে গেল। এরপর ওই আরো ফিলোসফি গুলো নিয়ে একটু পরে কোনো একদিন আলোচনা করা যাবে। মানে যেটা নিয়ে আমাদের শুরু ছিল যে বামপন্থী ডানপন্থী ব্যাপারটাও একটু। পাশ্চাত্য ফিলোসফিতে না একটা সোশ্যাল অ্যাঙ্গেল আছে জানিস, প্রাচ্য ফিলোসফিতে সেই অ্যাঙ্গেলটা কিন্তু অনেক বেশি আধ্যাত্মিক। পাশ্চাত্য ফিলোসফিতে কিন্তু ইটস মোর অফ পলিটিক্স। একটা সময়ের পর থেকে পলিটিক্স, সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, সমাজটা কি করে চলা উচিত। তো সেখানে তো অনেক রুশো হুবজো আসবে এইটা নিয়ে কথা বলতে গেলে। অনেক বড় একটা ইমানুয়েল কান্ট আসবে, কান্টের আইডিয়া আছে কোনটা ঠিক, হ্যাঁ, ঠিক কি করে বুঝবো, ভুল কি করে বুঝবো, হ্যাঁ, লজিক কিভাবে, লজিক কি। তারপর নিটসে ভগবানকে মেরে ফেলেছিলেন যিনি, হ্যাঁ, শ্রোডিঙ্গার, বড় বড় নাম। হ্যাঁ, একটা বিড়াল একটা বাক্সে আছে, একই সাথে সে একটা পয়েন্টের পর একই সাথে জীবিত আছে, একই সাথে মৃত আছে। এটা শ্রোডিঙ্গারের আইডিয়া। আর একটা লোক আছে, ওর নামটা ভুলে গেলাম, সে বলছে পৃথিবীটা জঘন্য ব্যাপার, তুমি মরে যাও। আরে লোকটার নাম কি, খুবই বিখ্যাত লোক, আরে নামটা জাস্ট ভুলে গেলাম, আমার নামটা মনে পড়লে জাস্ট লিখে দিস নিচে, আজকাল ভুলে যাচ্ছি, খুব বয়স হচ্ছে। হ্যাঁ, সে বলছে যে পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হয় না। এইটা নিয়ে তাহলে পরের এপিসোডে। হতাশাই হলো আসল জিনিস, তোমাকে হতাশই থাকতে হবে, কারণ তুমি পৃথিবীতে এমন একটা জিনিস যেখানে বেঁচে থাকার কোনো মানে হয় না, তোমার কোনো উদ্দেশ্য নেই। ওইসব যারা বলছে সব ফালতু। এইটা বলার জন্য লোকটা বেঁচে ছিল অনেকদিন, খুব বেশি দিন বাঁচেনি, বেঁচে ছিল বোধহয়, কিন্তু এটা বলেছে। তারপর তো তোর মার্কস, এঙ্গেলস এবং মার্কস, হ্যাঁ, মার্কস এন্ড এঙ্গেলস, তারপর ডোনাল্ড ট্রাম্প বিখ্যাত নোবেল প্রাইজটা। যা গ্রেট, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এইটুকুন অবধির জন্য। আজকে টাইমের অভাব এবং অর্ণবদার শরীরটা খারাপ, মানে কাশিটা খুবই বেড়েছে, তো সেই দুটো শাড়ি নিয়ে আমরা পরের এপিসোডে ফিরবো, ঠিক এরকম শাড়ি নিয়ে। ও শাড়ি নিয়ে, আমি বললাম শাড়ি বলিস না ভাই, ও না না, তাহলে বিটিডব্লিউ চোখে আসে। তোদেরকে বলতে পারলাম না শাড়িতে কেমন লাগে, কাদের, আমাদের? হ্যাঁ, কোনোদিন কাউকে বলতে পারলি না, পারলি বউকে তো পেরেছিস, ঠ্যাঙাবে এসব কথা বললে, তুই শেষ কর। হ্যাঁ, এক মেসেজ কপি পেস্ট করেছে, হ্যাঁ, সব 1200-1300। আরে তো শাড়ি পরে কাউকে ভালো লাগলে বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, এক্স্যাক্টলি, না সেটা তো অসুবিধা, এটা তো হ্যারাসমেন্ট। মানে আসল যে স্ক্রিনশটটা আমি দেখছিলাম, যেটা ওই বৃষ্টির মেয়েটার, একটা ওদের দুজনের মধ্যে একটা ঝগড়াও হয়েছে একটা অদ্ভুত কারণে,
তুমি ফোন করো, তুমি ফোন করো, তুমি ফোন করো, তুমি ফোন করো, তুমি ফোন করছো না কেন, তুমি ফোন করছো না কেন, তুমি ইরিটেট হয়ে গেছে। আমি ভাবছি শেষ কোথায় ফাইনালি কে ফোন করলো, তারপরে করলো না, তাহলে সবার খুবই মানে রাগ করা অবস্থায় যে তুমি ইনসাল্ট করছো, এরকম একটা। এটা সবসময় করে ইনসাল্ট ব্যাপারটা খুব আছে। কিন্তু আমার ওইটা একটু মনে হয়েছে যে শাড়ি প্রশংসা করাটা মানে একসাথে 1200 জনকে করাটা খুবই খারাপ। আরে তাতে একটা লোকের ফ্রাস্ট্রেশন বোঝা যেতে পারে, তাকে একটা লোকের ল্যাক অফ ইন্টেলিজেন্স নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠতে পারে, কিন্তু লোকের অনেক মেয়ের সঙ্গে কথা বলার ইচ্ছা নিয়ে প্রশ্ন উঠতে পারে, হ্যাঁ উঠতে পারে, কিন্তু এর হ্যারাসমেন্ট বললে আমার একটুখানি, এটা কিন্তু হ্যারাসমেন্ট অ্যাকচুয়ালি না, মানে কি তোমাকে তারপর উত্তর না দিলে যে বিরাট তাকে মেসেজ করে পাগল করে দিয়েছে, এরকম 3-4টি মেসেজ দেখলাম যে তুমি আমাকে ইনসাল্ট করছো। কিন্তু আবার কিছু জায়গায় আছে তার একটা মানে একটা খারাপ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য মেয়ে, হ্যাঁ তুমি আমাকে ইনসাল্ট, তুমি কে বিরাট ভালো নিজেকে, এইসব আছে এরকম একটা করে। কিন্তু আবার খুব মানে জানি না আমি মানে যে ভিক্টিমাইজ তার অবভিয়াসলি হয়তো মনে হতে পারে, কিন্তু আমার মনে হলো যে এটা ওকে গ্রেট, এইরকম একটা মেসেজ স্প্যাম বক্সে পড়ে থাকতেই পারে, তুমি রিপ্লাই করো না তাহলেই হয়ে যায় সেটাকে সব না। এবার অচেনা মহিলাদেরকে যদি তুই লাগাতার পাঠাতে থাকিস এই মেসেজটা, তাহলে ওটা হ্যারাসমেন্ট কিভাবে? আরে তুই অচেনা, আমি তো বাজে মেসেজ কিছু করছি না, আমি মানে ফোন নিচ্ছি না, বাট আমি বাজে তো কিছু মানে এটার মধ্যে বাজে তো কিছু নেই। কাউকে তুই রোজ একবার করে যদি ফোন করিস, একবার করে না, একবারই, সেটা ধরো 4-5 বছর আগে, তারপরে আর কিচ্ছু নেই, তারপরে তো কোনো রকম কোনো ফলো আপও নেই। হ্যাঁ সেই জন্যই বলছি সেটাকে হয়তো হ্যারাসমেন্ট বলা যায় না, কিন্তু বাঙালির যে অবস্থা আছে, হ্যাঁ বাঙালি হয়তো এটার প্রতিবাদ করতে গিয়ে শাড়ি পরা বন্ধ করে দিল, হতেই পারে, বা সবাই শাড়ি পরে বেরিয়ে এলো, বা ক্যান্ডেল লাইট মার্চ করলো, এর বেশি তো আমরা কিছু করতে এমনিতেও পারি না, এই জাতীয় কিছু একটা। এই যে মহিলারা এটা ক্যান্সেল হওয়ার ধান্দা করছে, এবার কেউ বলতেই পারে যে কেন কালকে যে ক্রিকেটে উমেন্স ক্রিকেটে সবাই জিতলেন, তারা কি শাড়ি পরেছিলেন, তারা কি সুন্দর নয়, এসবও আমরা বলতে পারি। আমরা তো ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং মোমবাতি হাতে রাস্তায়, বাঙালির মতন সক্ষম এবং প্রতিবাদী মানুষ মানে জনজাতি তো খুব কম আছে। প্রতিবাদী ভাবমূর্তি দাদার, প্রতিবাদী ভাবমূর্তি, ভাবমূর্তি। ঠিক আছে, হ্যাঁ আমরা এরকম একটা জায়গায় এটা শেষ করি, এবং নেক্সট এপিসোডে বিভিন্ন নতুন টপিক তো থাকবেই, তার সঙ্গে থাকবে হচ্ছে এই পরের পার্টটা, যেটা নিয়ে এই সোশিও পলিটিক্যাল ব্যাপারটার মধ্যে আমরা ঢুকবো। আমরা এমনি প্লেন আড্ডা মারবো না, মারতেই পারি না, এটা একটা হয়ে গেলে একটা ভালো হবে, একটা ডকুমেন্টেশন থাকবে, মানে ওই ধরো আজকে থেকে আছে আমাদের করে লাভ নেই, 15,000 কোটি বছর পর যদি কেউ বাই চান্স লিঙ্ক পেয়ে যায়, সে বুঝতে পারবে না যে এত কিছু চলছিল পৃথিবীতে। না সেটা অনেকের লেখা আছে, সব হারিয়ে গেল, শুধু বই ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, প্ল্যান জেড এটা একটা দর্শনও আছে জানিস, হোপফুল দর্শন। এটা তুই হোপফুল দর্শনটা লেখ, বাই চান্স তখন প্ল্যান জেড, এটা প্ল্যান এ বি সি ডি করে জেড এ এসে দাঁড়িয়েছে, বই থেকে অন্তত একটা কিছু থেকে যাক। মেগাস্তিনিস আমার হিমুস্তিনিস কিছু একটা। হিমুস্তিনিস। তোমার নাম কি রাখবে? আমার নাম কিছু নেই। কে হাঁটতে এসেছিল না হিউম্যান অরুণাভ সাং? হাঁটতে আসেনি, মানে হেঁটে এসেছিল, হেঁটে এসেছিল, কারণ অন্য কোনো অপশন ছিল না, মর্নিং ওয়াকার বানিয়ে ছেড়ে দিল, ঘুরে টুরে লিখে দিয়ে চলে গেছে। আমরা করবো এরকম। ওকে, এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদেরও কিছু কোশ্চেন থাকলে বা বিরোধিতা থাকলে বা সমত থাকলে সেটাও লিখে পাঠাবেন। ভালো থাকবেন, এবং প্রত্যেকবার যেটা অরুণাবদা বলে, প্লিজ, আপনারা জানেনই, নতুন করে বলার কিছু নেই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার, আর পজিটিভিটি আপনার জন্য যা সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। টাটা।